ওকে, স্ক্রিন রেকর্ড ওপেন। আমি যে কোনো একটা ইমেজ ওপেন করি। এক্সাম্পল হিসেবে এই ইমেজটা ওপেন করলাম। আমরা যেহেতু এটা পাথ করব, তাহলে উইন্ডো পাথ থেকে আমি পাথ 1 অলরেডি আছে, আগের পাথ 1 ডিলিট করে দিই, নতুন একটা পাথ 1 নিই। পিতে প্যান টুল, এই পাশে শ্যাডো বেশি, যে পাশে শ্যাডো কম ও পাশ থেকে শুরু করাটাই বেস্ট হবে। যেমন এই যে এই জায়গায় দেখেন, তাহলে আমি এই জায়গা থেকে শুরু করতেছি। তাহলে আমরা যখন শুরু করব এইভাবে টেনে শুরু করলাম। আর যদি কর্নার হয় তাহলে ক্লিক করে শুরু করবেন। আর যেটা কার্ভ হয়, যদি কার্ভ হয় তাহলে আমাদের হার্ড কর্নার নেওয়া যাবে না। তাহলে দেখেন এই জায়গায় আমি এইভাবে টেনে ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু অল্টার চাপতেছি না, অল্টার চাপতেছি না। এখন জাস্ট যদি আমার যে প্রয়োজন পড়ে এটা ছোট করা, তাহলে আমরা কন্ট্রোল চাপবো, কিন্তু অল্টার চাপবো না। অল্টার শুধু তখনই চাপবো যখন আমরা কর্নার পাবো। কর্নার বলতে আমি কোনটার কথা বলতেছি, যেমন এই জায়গায় এটা কর্নার, এগুলোর ক্ষেত্রে আমরা অল্টার চাপতে পারি। যেমন এই জায়গা তো এটা কর্নার হিসেবে ধরা যায়, তবে কর্নার না নেওয়াই ভালো। ঠিক তখনই আমরা অল্টার চাপবো। এখন দেখেন মডিফাইয়ের বিষয়টা, এই যে আমি টানতেছি বা সব বাইরে রাখতেছি। এখন যে আমরা এগুলো মডিফাই করতে চাই, কারণ এখানে দিলাম, এখন চাইলে আমি যে মডিফাই করতে পারতেছি। এপাশে উভয় পাশে মডিফাই হচ্ছে। কিন্তু যদি আমরা অল্টার চেপে কাজটা করতাম, এই যে এখান থেকে আমি দিলাম অল্টার চেপে, এবার কিন্তু এটা অল্টার চেপে দিছি আমি, এখন দেখেন শুধু এক পাশে সরবে। এই যে দেখেন এ পাশে দিচ্ছে, ও পাশেরটা কিন্তু আর সরতেছে না। কিন্তু আর এইগুলা আগেরগুলো যেহেতু আমরা সরাসরি করছি, দেখেন দুই পাশে এটা, যে এই পাশেও সরতেছে এ পাশেও সরতেছে। পাথের নিয়ম হচ্ছে এটা, যে যখন আমাদের হার্ড কর্নার আর কার্ভ থাকবে, কার্ভ বলতে আমি বলছিলাম ক্লাসের মধ্যে, যেটা ঘোরানো ঘোরানো এটাকে বলা হচ্ছে কার্ভ। আর যেটা একেবারে কর্নার, সেটার ক্ষেত্রে আমরা অল্টার চেপে হার্ড কর্নার নিতে পারি। আর এগুলোর ক্ষেত্রে যদি আমরা হার্ড কর্নার কাজটা নিয়ে নিয়ে করতে থাকি, তাহলে মেইনলি সমস্যা হবে যে যখন পাথ করা হবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হবে, তখন হার্ড হার্ড একটা কর্নার কর্নার একটা ভাব চলে আসে ইমেজের মধ্যে। এই জন্য এই কাজটা করা যাবে না। সিম্পল ভাবে শুধু মাউস দিয়ে টানতেই হবে। আর যেটা ছোট বড় করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ছোট বড় করতে পারি। এক্ষেত্রে একটুখানি কর্নার আছে, হালকা একটা অল্টার চেপে নিতে পারি। আর যদি আপনার ভার্সন সিএস এর উপরে অর্থাৎ 2000 সিসি হয়, সেক্ষেত্রে আপনি স্পেস চেপে এই যে এটা নড়াইতে পারবেন, বা সাইডে বসে গেল স্পেস চেপে এটা সরাইতে পারবেন। এতটুকুই ভাই, বুঝছেন না? আমি আবার বলবো যে লিটন ভাই। জি, বুঝছি। আমি বলতেছি, আপনি হ্যাঁ, এখন হ্যাঁ বলেন। কিভাবে বলবো, মনে করেন আপনি যে এই যে টানতেছেন, হ্যাঁ, 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 এ, অন্য জায়গায় যদি মনে করেন আপনার স্ক্রিনে আমি দেখাচ্ছি কিভাবে বলবো, মানে একটা ক্লিক করার পরে আরেকটা ক্লিক করলাম, স্ট্রেট উত্তর দক্ষিণ মনে করেন, মানে হরাইজন্টাল আমি মনে করি, হ্যাঁ, যে কোন জায়গায় একটা টান দিলেন, এই যে একটা ক্লিক দিলাম আর পরবর্তীতে শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করলাম, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখন মানে ওই ডান পাশে যেটা এখন রাউন্ড যে বৃত্তের মতো দুইটা হয়, দুইটা দুই দিক থেকে হয়, এই পাশে একটা এই এই পাশে একটা, জায়গাটাই। এই হ্যাঁ পাশে হ্যাঁ, একটা, হ্যাঁ। এইখানে একটা বৃত্ত হয়, এইখানে একটা বৃত্ত হয়। আপনার কার্সর পয়েন্ট যেখানে, ওই যে কার্সরটা যেখানে, হ্যাঁ, হ্যাঁ, এরকম টানলে পরে দেখা যায় যে দুইটা বৃত্ত দুই দিক থেকে হয়ে যায়। ও দুই পাশে আমি আর তার মানে, হ্যাঁ হ্যাঁ, অর্ধ সার্কেল হয়। না এমনিতে ধরলেই হয় আর কি। একটা ক্লিক করার পরে আরেকটা ক্লিক করলে দেখা যায় যে, এখানে করেন ভাই, হ্যাঁ। যেমন এই যে এটার ক্ষেত্রে দেখেন, আমি নিচ্ছে এই যে এখানে জি, একটা ক্লিক দিলাম, হ্যাঁ, আবার এইটার একটা এই যে ক্লিক দিলাম। এখন যে আপনি দিলেন এই, এই পাশ থেকে হ্যাঁ, এইভাবে ভিতরের কথা কথা বলতেছেন, বা এভাবে জি 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 অনেকেই এখানে একটা নিল, আবার এ পাশে একটা, জি। এভাবে। এখন হ্যাঁ, নিচেরটা, পরেরটা নিচে কেন হলো, আমারটা পরেরটা উপরের দিকে আবার সমান কেন হলো না, এটা আমি এটা ধরতে ওই যে পারতেছি না। আপনারটার ক্ষেত্রে হয়। হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ার করে দেখেন কেন আপনারটা এমন হচ্ছে। এমন তো হওয়ার কথা না। আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি।
আচ্ছা দেখেন এই তো আপনারা তো ওই যে টেনে টেনে ধরে কাজটা করেন। এখন অল্টার চাপবেন না। এই যে কাজ হচ্ছে তো আপনার দুপাশে বের না হচ্ছে তো। ওটা ধরতেছে না। এই যে দুপাশে বের হচ্ছে তো, আমার মতোই তো হচ্ছে। আচ্ছা এই ঠিক হ্যাঁ আছে হ্যাঁ গেল। এখন এটা নিচের দিকে কেন হয়? এটা ঠিক সেম এরকম কেন হচ্ছে না? এটা আমি মনে করেন আমার বৃত্তটা আবার উপরের দিকে আসবে। এখন তো নিচের দিকে হচ্ছে। এক হয়ে যাচ্ছে, গম্বুজের মতো হচ্ছে। ২ টা এক হলো এক কিভাবে করব? একেবারেই রাউন্ড করতে যাচ্ছেন। মনে করেন আমি তো এখন একটা এই যে কার্ভ উপরে একটা হলো, ঠিক আছে? হ্যাঁ এখন দুলু যেটা ভাই তাহলে হচ্ছে তো মনে নিচের হচ্ছে ওইটা শেষ করে নিতে হবে। একটা গম্বুজ শেষ করার পর পুনরায় মনে হয় আরেকটা করতে হবে। একটা গম্বুজ যদি না আমার কন্ট্রোল হোল্ডার তো থাকতে হবে। হ্যাঁ কন্ট্রোলটা থাকতে হবে। আপনি ওপাশে একটা গম্বুজ করছেন, এপাশে একটা করবেন। হ্যাঁ ক্লিক দিয়ে এটা গম্বুজটা নিচের দিকে হচ্ছে বলেন। উপরের দিকে করতে যাচ্ছেন। জি, 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 ও জি। দুইটাই যদি উপরের দিকে করতে চান তাহলে থেকে আপনাকে অল্টার দিয়ে ঘুরাইতেই হবে। দুইটাই যদি করতে চান তাহলে তো আমাদের তাইলে কর্নার হয়ে যাচ্ছে, তাই না? ওই যে কর্নারের ক্ষেত্রে তো বলছিলাম যে হ্যাঁ, অল্টার চাপতে হবে। এটা অল্টার চেপে উপরের দিকে দিয়ে দেন। ওই যে পয়েন্টারটার ওখানে। তাইলে এই পয়েন্টারে এখানে এসে আমি একবার অল্টার চাপলে তো হ্যাঁ হ্যাঁ এটা স্টপ হয়ে গেল এখান থেকে। হ্যাঁ এখন আমরা হার্ড কর্নার কখন করব? যখন কর্নার থাকতেছে। আর আপনি যদি এইভাবে গম্বুজ করতে চান তাহলে তো আপনাকে অল্টার চাপতেই হবে। এই যে গম্বুজ করতে যাচ্ছেন তবে অংশটা বাড়ায় নেবেন। এই যে অল্টার চেপে নিচের যে হ্যান্ডেলটা সেটা উপরের দিকে করে দেন। নিচের যে আমরা এ ডিরেকশন এ হ্যাঁ অল্টার চাপেন, চেপে উপরের দিকে করে দেন। চেপে ধরে থাকেন অল্টার। ধরলাম। হ্যাঁ এখন উপরের দিকে উঠাই দেন। মাছ ধরে উপরের দিকে উঠান। হ্যাঁ এটা উপরের দিকে উঠাই দিবেন এইভাবে। হ্যাঁ, হ্যাঁ উঠছে তো, উঠছে। হ্যাঁ এটার কথাই বলতেছিলাম। আচ্ছা। আর এটা হলো আচ্ছা। আপনার এখন কর্নার হয়ে গেছে। এই যে জি, এই যে এরকম এখন মনে করেন এখন আমি নিচের দিক থেকে হতে হবে আমার। আমি চাইতে। এখন আবার আমার নিচে যাব। হ্যাঁ যান। টেনে নিচে মাউসটা ধরে টেনে ক্লিক করেন। নিচে আচ্ছা করলাম। এই যে ঠিক আছে? হ্যাঁ এখন এই যেটা ৩ নম্বর গম্বুজ ৩ নম্বর গম্বুজ রাউন্ড যেটা, হুম এটা আমি নিচে নিয়ে আসতে চাইলে এখন ইয়ে দিয়ে করতে পারবো না। এই ২ টা ও একটা থেকে কিছু হ্যাঁ করা করা যাবে না? করা করা যাবে না, কেন যাবে? ওই যে উপরের যে হ্যান্ডেলটা আছে ওটা এখন আপনি নিচের দিকে নিয়ে আসেন। কন্ট্রোল চেপে আনেন, সমস্যা নেই। শুধু এমনি ধরবো না কোনো এমনিও হবে, কন্ট্রোল চেপে আনলেও হবে ওটার ক্ষেত্রে। ওই যে ঘুরাই দেন ডিরেকশন। আচ্ছা, আচ্ছা। এখন বুঝতে পারছি। আর উপরেরটা যেহেতু অল্টার চেপে চাপা হয়েছে জি, 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 জি। ওইটা নিয়ে আসলে এখন হবে। বুঝতে পারছি। যে উপরের ওই পাশেরটাও নিয়ে আসেন, এই পাশেরটাও নিয়ে আসেন, হয়ে যাবে। হ্যাঁ। আর হইছে কি বাস্তবে কাজে এটা তো ধরেন এরকম আমরা বাস্তবে যখন কাজে অনেকটা আটকে যাই। হ্যাঁ অনেক বাস্তব ইয়ে কাজেও সময় লাগে। দিলে ভালো হতো। থ্যাংক ইউ স্যার। বাস্তব কাজেও লাগে। বাস্তব কাজে অনেক জি, সময় জি, জি। ভুলগুলো হয়, তখন সহজে আমরা মডিফাই করতে পারি। জি, জি। ঠিক আছে টুটুল ভাই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তাহলে ফেরদৌসী তামান্না আপু, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি একটু কোনটার কথা আমাকে আপনি এটা কি ফেসবুক গ্রুপে দিছিলেন আপু? না ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট স্ক্রিনশট দিছিলাম আর কি। আর হোয়াটসঅ্যাপ। এইটা বানাইছিলাম ভাইয়া কোনো রকম, ওই যে আটকে আটকে ল্যাপটপের প্রবলেমের জন্য আর তেমনটা করতে পারিনি আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে সুনামগঞ্জ আসলাম। ওই যে ভাই ওইগুলা দেখেন ওইরকম হয়ে যায়। তারপর ও প্যান্টুলের এখানে তো ক্ষেত্রে, আবার আমার ফ্রি ট্রান্সফর্ম প্যান্টুলের ক্ষেত্রে এরকমটা না, হয় যায়। পেন টুল না, এটা মনে করেন একটা শেপ নিলাম, নেয়ার পর ওই যে আমি বড় ছোট করতে চাইতেছি কন্ট্রোল 3 ধরে আর কি। তারপর ওই যে দাগগুলা চলে আসে না, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আর কি এসে হ্যাঁ যায়। পয়েন্টগুলো এই চলে যে আসে। দেখেন। আসলে এটা মূলত হয় কি ফটোশপ। তারপর হ্যাঁ হ্যাঁ ফটোশপ আর উইন্ডোজের ভার্সনটা যদি এক না হয় সেক্ষেত্রে অনেকের পিসিতে এই সমস্যাটা হয়। বিশেষ করে যেটা উইন্ডোজ, আপনারটা মানে 7 জেনারেশন তাই না? 7 বা 8 না জেনারেশন। না না, উইন্ডোজ 10, আমার উইন্ডোজ 10 দিয়ে আছে ফটোশপ 17। 17 আসলে এই ভার্সনগুলোতে হয়। আপনি 17 ইনস্টল থাকা অবস্থায় 2014 ভার্সনটাও ইনস্টল করিয়েন। আশা করি 14 ভার্সন দিলেই ঠিক হয়ে যাবে। ওটা আনইনস্টল করার দরকার নেই। তো দুইটা দুইটা একসাথে মানে দুইটাই একসাথে। হ্যাঁ যেমন আমি দুইটা, যেমন আমার 2020 2014 একসঙ্গে ইনস্টল করা আছে, কোনো সমস্যা নেই।
আই থিংক ও 2014 ভার্সন আচ্ছা। ইনস্টল করলে সব প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। কিছু কিছু ল্যাপটপে কিছু কিছু ফটোশপ ভার্সনগুলো সমস্যা করেই, জি, যেমন আমারটাতেও এই সমস্যাগুলো করতো, আলাদা ভার্সন দেন আবার ঠিক হয়ে যাচ্ছে। মানে অনেকগুলো প্রবলেম আর কি, হ্যাঁ দেখা হ্যাঁ যাক কয়টা বলবো। হয় ভার্সনটা ওইটা আনইনস্টল করার যদি খুব 2014 দিয়ে দেখেন আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এদিকে আর তাও এটার মধ্যে ওই যে আইকন টাইকন দিয়ে চেষ্টা করছিলাম আর কি মোটামুটি করা। ওকে ঠিক আছে, আমি কাজগুলো তো রিভিউ অবশ্যই করব। এদিকে কারো কোনো কি আরো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপু বলেন। ভাইয়া ব্রাশ ব্রাশ গুলো আছে না, হ্যাঁ ব্রাশ টুলের ব্রাশ গুলা একসাথে অনেকগুলো ব্রাশ ইনপুট করতে পারি না, লোড দিতে হয় একটা একটা করে। সম্ভবত ব্রাশের একসঙ্গে অনেকগুলো লোড রাখার অপশনও রাখছে কিনা। আচ্ছা লোড ব্রাশ একসঙ্গে অনেকগুলো ব্রাশ লোড করার অপশন রাখেনি ফটোশপ থেকে, একটা করেই করতে হবে। ও আচ্ছা। ভাইয়া আরেকটু প্রবলেম, হ্যাঁ ওই যে আমরা মনে করেন ফন্ট ইনস্টল করি না, হ্যাঁ ডাউনলোড করার পরে সবগুলো ফন্ট কি একসাথে ইনস্টল করার অপশন আছে সিলেক্ট করে, হ্যাঁ অবশ্যই একসাথে ইনস্টল করা নাকি যাবে। একটা একটা করে করতে একসাথে হবে? ফন্ট একসাথে ইনস্টল করা তো যাবে। আমি কালকে যে সবগুলো সিলেক্ট করার পর একসাথেও করা যায় বুঝলে, ওই দেখেন ইয়েটা ওপেন সোর্সটা একটু ভাই। হ্যাঁ দেখাচ্ছি, এই যে দেখেন আমার কই গেল কিবোর্ড ফন্ট একসাথে ইনস্টল করার বিষয়টা। ফন্ট আমরা ইনস্টল করার ক্ষেত্রে জিপ থেকে প্রথমে আনজিপ করে নিব, সরাসরি ফোল্ডার, যেমন ওপেন সেন্সের কথা বলতেছেন উনি। হ্যাঁ সবগুলোই আনজিপ করতে হবে? না দেখেন এই যেমন এটা ধরে নেন যে এটা আমার, যেমন এই ফোনটা জিপ করা আছে, এটা জিপের ভিতর থেকে আমরা ইনস্টল একবারে করা যায় না জিপের ভিতর থেকে। তাহলে এটা প্রথমে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট কিংবা এই যে এক্সট্রাক্ট ফাইল করে নিলেন, তারপর এই যে সিম্পল ভাবে যে করছিলাম, এক্সট্রাক্ট হ্যাঁ করছিলাম। এক্সট্রাক্ট করে সিম্পল ভাবে ফোল্ডারে ঢুকলাম। যেমন ভাই বলতেছিল ওপেন সেন্স ফোল্ডার ফন্টটা এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এখানে কিভাবে আপনি কন্ট্রোল এ দিয়ে এইভাবে ইনস্টল মনে ক্লিক করেন, ও আচ্ছা ভাইয়া। কিন্তু না এখানে একটা সমস্যা আছে, দেখেন এই যে প্রথমে দেওয়া আছে টেক্সট, এটা তো আমাদের ফন্ট না, তাহলে এটা বাদ দিয়ে করি। এই যে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল, তাহলে ইনস্টল হয়ে যাবে। এই যে টেক্সট ফাইলটা আমরা সিলেক্ট করব না, শুধুমাত্র ফন্টের শেষে যেমন টিটিএফ ফরম্যাট থাকে, আরো একটা আলাদা ফরম্যাট থাকে কি জানি এটা জানি না, স্মরণ আসতেছে না। ফন্টের সাধারণত দুইটা ফরম্যাট না, থাকে। বুঝতে পারছি ভাইয়া এখন। ওকে রাইট বাটন ঠিক আছে। আর লিটন ভাই আপনি যে বলছেন এই যে ওপেন সেন্স ফন্টটা অলরেডি আমি যে ফোল্ডারটা ফন্টের কালেকশন দিছি ওখানে তো আপনি পাবেনই, আপনাদের গ্রুপে পোস্টটা এখনো আছে, আমি গতকাল চেক করছি। ওখান থেকে ডাউনলোড করবেন, ওপেন সেন্স ফন্টটাও পেয়ে যাবেন, রাইট বাটন ক্লিক করে ইনস্টল। আর ইনস্টল ফর অল ইউজার হচ্ছে কি, মনে করেন কেমন কেমন কম্পিউটারটা আপনি চালাচ্ছেন আরো কয়েকজন চালাচ্ছে, নিজ নিজ যেভাবে আমাদের ফেসবুক প্রোফাইল আছে সেভাবে আমাদের এটা উইন্ডোজটাও প্রোফাইল বেস তৈরি করা যায়। সাধারণত আমাদের সবার উইন্ডোজ গুলো একটা প্রোফাইলই থাকে, যদি সবার প্রোফাইল ইনস্টল করতে চান তাহলে ইনস্টল ফর অল এর প্রয়োজন নাই, সরাসরি ইনস্টল দিলেই হয়ে যাবে। আর কন্ট্রোল এ দিয়ে ইনস্টল করবেন না। আর যেটা আর কি টেক্সট ফাইল এটা আপনি যেটা দেখেন এখানে আছে, পাবো না ওপেন সোর্সটা? হ্যাঁ আছে, আমি যেখানে দিছি ওখানে ওপেন সেন্স আছে। আচ্ছা, আর আমি ফুডের একটা দিছি, মানে ওই চাক ফন্টটা পাইছি মোটামুটি, একটু দেখেন আমার ফুড ফ্লায়ারটা। আচ্ছা ঠিক আছে তাহলে আর আমরা ওই ফ্লায়ারটা কিছু অ্যালাইনমেন্ট আর মেইনলি আমার ওই ফাইল সেটিংটা, ওই যে ওই দিকের ফাইল সেটিংটা একটু হ্যাঁ ইয়ে লাগে। আমি কনসেপ্টটা বুঝতে পারছি, ভালো লাগছে, বুঝা সময় দিলে আর কি। ওকে মেবি আমার ফুড ওকে ফ্লায়ার আর ওকে ইয়েটা ঠিক দেখেন আছে। ভাই। দেখেন আমরা কিন্তু আজকে 28 নাম্বার ক্লাসে আসছে, 28 নাম্বার ক্লাস, সেহেতু যদি আমাদের এটা 50 দিনের ক্লাস হতো তাহলে প্রায় আমরা ক্লাস শেষের দিকে থাকতো। যেহেতু ওই দিক থেকে আমাদের এক্সট্রা একটা সুবিধা হয়েছে যে বেশি সময় আমরা একসাথে থাকতে পারতেছি। আর যেহেতু আমি আজকে ফাইবার সম্পর্কে বলবো, ফাইবারে আমাদের মাস্ট বি ইউনিক দিতে হবে। অন্যান্য এখন পর্যন্ত আমরা যতগুলো প্রোফাইলে কাজ করছি, যেমন ফ্রিল্যান্সার, পিক বেস্ট বা অন্য যতগুলো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করছি, সব থেকে করা হচ্ছে আপনার ফাইবার বলতে পারেন। একটু কিছু ভুল করবেন আইডি ডিসেবল করে দিবে। তাও এখন কিছুটা শিথিল হয়েছে, এখন ওয়ার্নিং দেয়, আগে এই ওয়ার্নিংটাও দিত না, সরাসরি অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। সেক্ষেত্রে আমাদের ফাইবারে যতগুলো নিয়ম আছে বা এই বিষয়গুলো আমাদের আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আর দেখেন আমরা যখন ফাইবারে গিগ খুলতে যাব, গিগ বলতে বুঝাচ্ছি যে আমি কোনো একটা প্রোডাক্ট, আপনি ফ্লায়ার বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ফ্লায়ার আপনার কাজের স্যাম্পল দেখাইতে হবে,
বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছেন, বিজনেস কার্ডে আমাদের স্যাম্পল দিতে হবে ওন কনসেপ্ট, অর্থাৎ নিজের কনসেপ্ট। কিন্তু আমরা অনেকেই এখনো নিজের কনসেপ্ট তৈরি করিনি। তাহলে আপনারা তখন ফাইবারে কি করবেন বলেন দেখি? এই যে আজকে আমাদের 28 নাম্বার ক্লাস চলতেছে, যারা যারা ওন কনসেপ্ট এখনো তৈরি করেননি, ঠিক আছে, শুরুর দিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে গিগ তুলবো। যারা যারা ওন কনসেপ্ট তৈরি করেননি তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই ফাইবারে গিগ তুলবেন। আর এদিকে ওন কনসেপ্ট অনেকে হয়তো করছেন। তাহলে আমি হোমওয়ার্ক রিভিউর পরে ফাইবারের এই বিষয়টাতে চলে যাব। কারো কোনো প্রশ্ন এই দিক থেকে যতটুকু? ঠিক আছে, আমাদের তন্নি দত্ত আপু, এটা হচ্ছে মূলত আপু এটা কি তৈরি করছেন? ফ্লায়ার, ওকে। এটা কি আপনার ওন কনসেপ্ট থেকে? জি ভাইয়া। ওকে, আসলে ওন কনসেপ্টের যে ফ্লায়ারের বিষয়টা আছে, যারা যারা ওন কনসেপ্ট ফ্লায়ার তৈরি করবেন তাদের ক্ষেত্রে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, যেখানে এই ভুলটা আমার খুব চোখে খুব বেশি পড়তেছে। কতজন আছে আমরা? 15 জন। আচ্ছা ঠিক আছে, 15 জনই এনাফ। তারপরে আমি আরো কয়েকজনের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখছি। দেখেন, আমি গ্রাফিক রিভারে গেলাম, প্রথমত আমাকে নির্বাচন করতে হবে যে আমি কিসের জন্য ফ্ল্যাট তৈরি করতেছি, কার জন্য আমি ফ্ল্যাট তৈরি করতেছি। এখন হতে পারে আপনার ফ্ল্যাট কিন্তু অনেকগুলো ধরনের হতে পারে, হতে পারে কর্পোরেট, হতে পারে আবার কর্পোরেটের মধ্যে হচ্ছে বিজনেস কনফারেন্স আর স্টুডেন্ট। টুটুল ভাই, জি ভাই। আচ্ছা মাল্টিপারপাস যে কিছু কিছু জিনিস থাকে, মাল্টিপারপাস মাল্টিপারপাস মানে তো আসলে যে জিনিসটা বা যে একাধিক ফ্লায়ারটা কাজে অনেক, ব্যবহার হবে। হ্যাঁ, একটু বুঝাই দিবেন। আচ্ছা ঠিক আছে। দেখেন, এখন আমরা যে ফ্ল্যাটটা তৈরি করব এটা তো একটা নির্দিষ্ট, এখন দেখেন ওটা আপনার কলেজের জন্য হতে পারে, বা হতে পারে সেটা কোনো ভর্তির ফ্লায়ার হতে পারে, বিভিন্ন বিষয়ে কিন্তু ফ্লায়ার গুলো হতে পারে, ফুডের রেস্টুরেন্টের জন্য ফ্লায়ার হতে পারে। প্রথমে কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমি কার জন্য ফ্লায়ার তৈরি করতেছি, কে এটা ব্যবহার করবে। তাহলে সেদিক থেকে আপু আপনি এটা কার জন্য তৈরি করছেন বলে মনে হচ্ছে? বিউটি, অর্থাৎ কারা এই ফ্ল্যাটটা আপনার ব্যবহার করবে? পার্লারের জন্য ভাইয়া। পার্লারের জন্য, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমি যে বিষয়টা এখন আমি দিচ্ছি কর্পোরেট ফ্ল্যায়ার। আমরা যখন ফ্ল্যায়ার দেখব তাহলে দেখেন কর্পোরেট ফ্ল্যায়ারে কি কি ধরনের টেক্সট গুলো থাকতেছে, কর্পোরেট ফ্ল্যায়ারে কোন বিষয়টা হাইলাইট করা হচ্ছে। তাহলে দেখেন এগুলা হচ্ছে সিম্পল কর্পোরেট ফ্ল্যায়ার, এটা সরাসরি জুম হচ্ছে না। তাহলে এই ফ্ল্যায়ারটা দেখি, এখানে হাইলাইটের বিষয়টা যেমন একটা দাঁড়াচ্ছে যে কল আস নাও, এখানে বড় করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এই যে এই কোম্পানি তারা কি কি কাজ করে, তাদের অ্যাডভান্টেজ কি, তাদের সাপোর্ট কি, তাদের লোকেশন কি, ফোন নাম্বার কি, এগুলা ডিটেলস কিন্তু লিখছে। তার মধ্যে কল আস নাও কে হাইলাইট করছে। তারপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো ওটাতে কিন্তু হাইলাইট করছে। তার মানে একটা কর্পোরেট ফ্ল্যায়ারে ফোন নাম্বারটা হাইলাইট হচ্ছে, বিজনেসের ওদের কি কি বিষয়গুলো করতেছে এগুলা হাইলাইট হতেছে, ওদের সাপোর্ট সম্পর্কে হাইলাইট হচ্ছে, লোকেশন, ফোন নাম্বার, এই বিষয়গুলো আসতেছে। তারপর আরেকটা কর্পোরেট ফ্ল্যায়ারে দেখি, এখানে ফোন নাম্বারটিকে হাইলাইট করা হয়েছে। সাধারণত কর্পোরেট যেগুলো ফ্ল্যায়ার আছে এগুলো ফোন নাম্বারটা খুব বেশি হাইলাইট করা হয়। দেখেন এখানেও কিন্তু ফোন নাম্বারটাই হাইলাইট করা হচ্ছে, ওটারই আরেকটা ভার্সন। এই যে কল আস নাও উপরের দিকে দেখেন, এখানেও কল আস নাও, কেননা আপনার যে সার্ভিস যারা ক্রয় করবে তাদের কিন্তু তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে সরাসরি, এই জন্য এখানে কিন্তু ফোন নাম্বারটা হাইলাইট করা হচ্ছে। তারপর ওরা কি কি সার্ভিস করে, যেমন এখানে কর্পোরেট সার্ভিস গুলো দেওয়া হয়েছে। এই পাশ থেকে আবার আপনার কি বিষয়ে কাজ করে, হাউ হাউ উই ওয়ার্ক, আমরা কিভাবে কাজ করি, এই বিষয়গুলো। তারপরে যদি আরো একটা কর্পোরেট ফ্লায়ারে দেখি, এখানেও দেখেন উপর থেকে ফুললে আসে, এখানেও কিন্তু কল আস ফর ইনফো, অর্থাৎ ওদের কল করার জন্য ইনফো এটাও হাইলাইট করছে, ওদের কোম্পানি সম্পর্কে হাইলাইট করছে, ওদের সার্ভিস সম্পর্কে হাইলাইট করছে। সিমিলার যদি শেষের ফ্ল্যায়ারটা দেখি, এখানেও দেখেন এই যে ফোন নাম্বার, যদি কলাস দেয়নি কিন্তু আইকন দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ফোন নাম্বার,
যদিও এদিকে ফোন নাম্বার আসছে, এদিকে ফোন নাম্বারটা কিন্তু বেশি হাইলাইট করা হচ্ছে। এটা দেখলাম আমরা কর্পোরেটের ক্ষেত্রে। তারপরে এখানে যে কালার গুলো ব্যবহার করা হয়েছে, এখানে কি কোনো পিঙ্ক কালার, রেড কালার, রেড কালার ব্যবহার হয় বা পিঙ্ক কালার, এই ধরনের কালার গুলো কিন্তু ব্যবহার করা হয়নি। এবার যদি আমরা সার্চ করি স্টুডেন্ট ফ্লেয়ার বা অ্যাডমিশন ফ্লেয়ার, আচ্ছা স্টুডেন্ট ফ্লেয়ার নি, তাহলে দেখো এখানে হলুদ কালারের বিষয়টা বা আরো আসি, অ্যাডমিশন বানানটা আমি ঠিক করিনি গুগল থেকে, অ্যাডমিশন। তাহলে অ্যাডমিশন ফ্লেয়ারে আমাদের লক্ষ্য রাখতে হবে কি কি বিষয় নিয়ে চলতেছে। যেমন এখানে দেখেন যদি আপনি এখন আর কলেজ বা স্কুলের জন্য করেন, তাহলে এখানে স্কুলের পিকচারটা হাইলাইট হয়েছে, এখানে কিন্তু ইয়েলো কালার অ্যাডমিশন কালারে বেশি ব্যবহার হয়ে থাকে। যেমনটা আপনাদের কালারের যে লিস্টটা দিয়েছিলাম সেখানেও কিন্তু এই বিষয়টা পাবেন, স্কুল অ্যাডমিশন। তারপর যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করতেছে, সেখানে ছোট বাচ্চার বিষয়গুলো আনছে, এখানেও কলাজটা হাইলাইট করছে। যেমন কিছু কিছু ফ্লায়ারে দেখবেন আবার কলাজটা হাইলাইট করেনি। তারপরে যেমন এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে ফোন নাম্বারটা হাইলাইট করছে। ঠিক একইভাবে যখন আপনি বিউটির জন্য অর্থাৎ বিউটি পার্লারের জন্য আপনি ফ্লায়ার তৈরি করতে হন, বিউটি পার্লার লিখে সার্চ করি, বিউটি পার্লার ফ্লায়ার। দেখেন পার্লারের যখন 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 জন্য ফ্লায়ার তৈরি করতেছেন, তখন পার্লারের যে বিষয়গুলো সেগুলো কিন্তু হাইলাইট হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এতটা টেক্সট নাই। ঠিক এটা বলার মেইন কারণ, যেখানে যে আপনি যে ফ্লায়ারটা তৈরি করছেন, বা মেইনলি যেটা আমার দিক থেকে সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে কালার। কালারটা হচ্ছে পারফেক্ট হয়নি ততটা। তারপরে এখানে যে আমাদের যে টেক্সটের বিষয়গুলো আছে, অ্যাবাউট আওয়ার সার্ভিস, বা এখানেও আপনি অনেকটা পয়েন্ট পয়েন্ট করে এগুলোর মতো অনেকটা দিতে পারতেন। যদি বিউটি ফ্লায়ার গুলো দেখি, যদিও এটা তেমনটা হাইলাইট হয়নি, কয়েকটা এরকম বিউটি ফ্লায়ার ফ্লো করে। দেখেন এখানে যে বিষয়গুলো আসছে, উনি কি কি সেভিং বা কি কি সার্ভিস, ফোন নাম্বার, এই বিষয়গুলো ঠিক যেভাবে হাইলাইট করা হয়েছে, এগুলোর ক্ষেত্রেও আমরা সেভাবে হাইলাইট করতে পারি। আর মেইনলি কালারের জন্য আসলে ভালো দেখাচ্ছে না। যদি কালারটা ভালো হইতো তাহলে কিন্তু চলে আসতো। আর কালারগুলো আপনি মূলত এই যে এখানে বিউটি লিখে সার্চ করে এখান থেকে কালারগুলো আপনি আপাতত পিক করতে পারেন। আর এখানে আইকনের যে বিষয়টা, এটা আপনার কতগুলো মনে হয় একটু বেশি, তাও অতটা খারাপ দেখাচ্ছে না, চলে ঠিক আছে। সার্ভিসের বিষয়গুলো কিন্তু এই ফ্ল্যাটটা আমার মনে হচ্ছে না যে পিক বেস্টে অ্যাপ্রুভ করা হবে, মনে হচ্ছে না। তাহলে পিক বেস্টে আমি দেখি এ বিষয়ে। এই যে আপু দেখেন এখানে যে পিক বেস্টের যে ফ্লায়ার গুলো আছে, এখানে কালার গুলো পিক বেস্টের দিক থেকে দেখেন, কালার দিকেও কিন্তু অনেক স্পেশাল বিষয়টা, কিন্তু এখানে আপনারটা তেমন স্পেশালি বা কালারের বিষয়টা আসেনি। ওই কালারটা তাহলে ওই দিক থেকে লক্ষ্য রাখবেন, আর কি কি টেক্সট ব্যবহার হচ্ছে সেই টেক্সট গুলো একটু দেখবেন। ঠিক অনেকটা এটার ক্ষেত্রেও তেমনটাই, এখানে যে টেক্সটের বিষয়টা বা ফ্লায়ারটা খুব ফাঁকা ফাঁকা বিষয়টা মনে হচ্ছে। যেমন দিকে কর্পোরেট ফ্লায়ার গুলো দেখবেন এক্সট্রা বা কোনো দিক থেকে তেমন একটা ফাঁকা জায়গা রাখা হয় না, কিন্তু আমার দিক থেকে এই ফ্ল্যাটটাকে উপর, যেমন এই যে উপরের দিকে এখানে কোনো একটা টেক্সট দিতে পারতেন। যেমন একটু আগে আমরা একটা ফ্লায়ার করছিলাম, লেখাটা টেক্সটটাকে ছড়ায় দেওয়া হয়েছিল। আমি এটা ডাউনলোড দিচ্ছি, আর এখানে নিচের যে এই টেক্সট গুলো আবার তুলনামূলক খুব ছোট দেখাচ্ছে। নিচে যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ব্র্যান্ডিং এর নিচে যে টেক্সট গুলো, এগুলো তুলনামূলক খুব ছোট মনে হচ্ছে। আচ্ছা আমি ডাউনলোড দেই।
অ্যালাইনমেন্টের বিষয়গুলো এখন উপর থেকে ডিজাইনটা দেখে বলবো, কেননা অলরেডি আপনারা অ্যালাইনমেন্ট বা এই বিষয়গুলো এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন। কালার মোড CMYK, ইমেজ থেকে ইমেজ সাইজ যদি দেখি, এখান থেকে আমি পিক্সেল ইঞ্চিতে করে দিই, তাহলে এটা করা হয়েছে সম্ভবত লেটারেই করা হয়েছে। জি ভাই। ব্লিড আসলো, লোগো, টেক্সট, কন্টাক্ট ইনফো, ইমেজ। হ্যাঁ, এটা সাজানো ঠিক আছে, লেয়ার সাজানো ঠিক আছে। টেক্সট অ্যালাইনার তেমন চেক করব না, কারণ টেক্সট অ্যালাইন আই থিংক আপনার ক্লিয়ার। এটা কি আপু আপনার অন কনসেপ্ট? জি ভাই, আপনারা যে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে এই জায়গায় একটু টেক্সটের বিষয়টা একটু কেমন লাগতেছে, আমি টেক্সট প্যানেল থেকে দেখি। আচ্ছা, এই লেখাটা যদি আমি পাশে লিখি, ওই ফন্ট দিই, why your st tan pt, এই টেক্সট গুলোর মধ্যে কোন একটা পার্থক্য আছে আর কি। এই টেক্সটটা মনে হচ্ছে ছড়াই গেছে, এটাও কিন্তু লেটো ফন্ট, এটাও লেটো ফন্ট। রেস্ট, টেক্সট গুলো ভাই ওই যে আগে যেটা কপি করছিলাম ওইটা থেকে নিয়ে নিয়ে দিছি তো। আচ্ছা এটা এখান থেকে আমি রেস্ট করে দিলাম। আর কি কেন জানি টেক্সটটা মনে হচ্ছে ছড়া যাচ্ছে, আবার এখানে অপশনের দিক থেকে টেক্সটটা ছড়ানোর অপশনটাও দেখাচ্ছে না। এখানে ফোন নাম্বারগুলো আরেকটু ফাঁকা দিলে হয়তো ভালো হইতো, আরেকটু আর কি বিশেষ এটা আর কি ভালো করা যাইতো। তারপরে কোথাও কোথাও একটু যে ফাঁকা জায়গার বিষয়টা বেশি হয়ে গেছে আর নিচের দিকে টেক্সটগুলো একটু ছোট হয়ে গেছে, এমনটা আমার মনে হচ্ছে। যে খুব খারাপ যে হয়েছে এমনটা না, এটাও ভালো হয়েছে। কালারের বিষয়টাও মোটামুটি ভালোই আছে, এছাড়া তেমন কোনো সমস্যা দেখতেছি না। তারপর আপু এটা আমরা একবার পিক বেস্টে দিয়ে দেখতে পারি। ভাইয়া হ্যাঁ আমি বলেন। তো জাস্ট ওই যে বললাম ডিজাইনটা আপনারা দেখানোর জন্য। আচ্ছা আর এইগুলা টেক্সট গুলা পিক পেস্টে দেওয়ার বা কোনো কিছু দেওয়ার আগে তো হলো আইকন দিতে হবে, আবার হ্যাঁ মডিফাই করবো এটা। হ্যাঁ, আবার মডিফাই করেন, আমার মনে হচ্ছে একটু মডিফাই করলে এটা অ্যাপ্রুভ হতে পারে। জি ভাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো ফুললি হোয়াইট আছে, এটার সাথে হোয়াইটের মধ্যেই যে
কিছু কালার থাকে না একটু হালকা গ্রে, এটা দিলে ভালো দেখাবে। ড্রপার দিয়ে নিছি, ওইটা মনে হয় সেমই ছিল। হ্যাঁ, এটা মনে হচ্ছে ফুললি হোয়াইট আছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ ওইটা ইয়া মেইন ডিজাইনটাও সেম। ওকে, তারপরে আমি দেখেন এটা রেড কালার ভেরিয়েশন করতে পারেন, রেড কালার এটা আরো সুন্দর দেখাবে কালার। মানে আই ক্যাচিং ফুল গেল নাকি ভাই? হ্যাঁ, আরো কালারটা রেড কালার দিলে এর থেকে আরো অনেক ভালো দেখাবে। এই এটা কপি। হ্যাঁ, বুঝতে পারছি আপু, সমস্যা নেই। মেইনটা উপরে আছে, একদম উপরে। হ্যাঁ, একটু শুধু আমি দরজা খুলে দিয়ে আসতেছি। মেন ডিজাইনটাই এখানে দেখেন, এই 50% আমি রেড কালার করে দিই এখান থেকে। আসলে ওই ফোনটা আমার ইনস্টল নাই, এই জন্য ফোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কালারটা দিই। বুঝতে পারছি মেন ডিজাইনটা তো ওই কালারটাই আছে, কিন্তু কালারটা একটু রেড দিলে আর কি আমার চোখে আর কি আরো খুব ভালো লাগতেছে আমার চোখে। জি। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যে যেমন হোয়াইট গ্রে গুলো, এইগুলো যদি ইউজ করা যায় তো বা এখন এই যে গ্রে কালারের মধ্যে দেখেন ফুললি হোয়াইট রাখিনি, কিন্তু এই যে ফুললি হোয়াইট আর একটু শুধু কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, তাও আগের থেকে মনে হচ্ছে একটু ভালো দেখাচ্ছে। ঠিক আছে, ওইটাও অবশ্যই ভালো হয়েছে। আর তারপরে এই ফ্ল্যাটটা আপনি কি নিজে তৈরি করছেন? গতকালে যেটা ছিলাম, এখন তো জাস্ট আপনি মনে মডিফাই করছেন এটা। না 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 ভাইয়া, এটা কপি পুরা। ওকে, এটা দেখে অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, এটার ডিজাইনটা দেখে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, যে এখানে যে টেক্সটের ব্যবহারগুলা বা উপরের যে শেপগুলা আছে, ডিজাইনটা একেবারে অন্যরকম। সেদিন তো মনে হয় এটা দেখছিলাম। আমি কি এটা লেয়ার বা এগুলা চেক করব? জি ভাইয়া। লেয়ার কালার থেকে শুরু করে সবগুলাই হেভি। প্রথমত লেয়ার এখান থেকে চেক দিই, উপরে ব্লিড ঠিক আছে। এই যে এখানে আর কি লোগোটা উপরে দিলে ভালো হইতো, লোগো উপরে রাখলাম। টেক্সট, আইকন, ডিজাইন, ইমেজ, ঠিক আছে। লেয়ার সাজানো ঠিক আছে।
আই থিংক আপু এটা কপির দিক থেকে ওইটা পারফেক্ট হইছে, বোঝাই যাচ্ছে। কপিটা খুব ভালো করছেন, লেয়ার সাজানো ঠিক আছে। এখন তাহলে আপনি অন কনসেপ্ট যে বিষয়টা ওইটার দিক থেকে দিন আর কি তৈরি করেন। আর সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আপনি কর্পোরেটের জন্য তৈরি করতেছেন, তারপরে কর্পোরেটে কি ধরনের টেক্সটগুলো ব্যবহার হয়, বা যখন আপনি কনফারেন্সের জন্য ব্যবহার করবেন তখন কনফারেন্সে কি ধরনের টেক্সটগুলো ব্যবহার হয়, এটা উপর ভিত্তি করে সেই হিসাবে ফ্ল্যাট তৈরি করেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর এমনিতে লেয়ার টেয়ার ওইগুলা হ্যাঁ, ঠিক লেয়ার আছে। লেয়ার ঠিক আছে। তবে যে আচ্ছা যেটা লোগো যেমন উপরে রাখলে ভালো হইতো, এমনি সাজানো আহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। টেক্সট, ইমেজ, শেপ, ওকে। উপরে কোম্পানি নেম, টেক্সট, টেক্সট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, শেপ, ইমেজ, ব্যাকগ্রাউন্ড। লেয়ার সাজানো ঠিক আছে। এখন টেক্সটের ভিতর থেকে দেখি। ভাই হ্যাঁ বলেন। ওই যে ওই শেপ যেটা আর একটা ব্ল্যাক আছে না, আর একটা যেটা কি কালার, তারপর ওই কালার, এই ব্ল্যাকটা ওইটার কাছাকাছি কালারটা দিলে কি ভালো হতো না? হ্যাঁ ভাই, কালারটা দিয়ে আরো ভালো করা যেত, যেহেতু এটা হচ্ছে কপি হ্যাঁ হ্যাঁ ডিজাইন, কপি থেকে করা হয়েছে। কালারটা আরো ভালো করা যাইতো। তবে এখানে এটা হ্যাঁ কপি হ্যাঁ ডিজাইন থেকেই পিক করে নেওয়া হয়েছে। এই যে আপু এখানে ডিজাইন থেকে উনি পিক করছেন। কালার আরো ভালো করা যেত, তো এদিক থেকে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর এখানে একটা জিনিস কি আমার যেটা মনে হচ্ছে, ফেসবুক কভারের ক্ষেত্রে এখানে টেক্সট গুলো খুব ছোট হয়ে গেছে। এই যে নিচে টেক্সট বলতে কোন টেক্সট, এই যে নিচের যে ফোন নাম্বারের যে টেক্সট গুলো আছে, এই যে এগুলা আর কি, এগুলা আরেকটু বড় করলে মনে হয় ভালো হইতো। যেমন এখানে ইমেলের ক্ষেত্রে দিচ্ছে দেখেন মাত্র 2 পিটি। এখন এটা যদি আমার এইভাবে থাকে, বা এক্ষেত্রে আমি কিন্তু ইমেলটা পড়তেই পারতেছি না। সেক্ষেত্রে মনে হচ্ছে যে জি জি। ইনডেক্স পড়তে পারতেছে না। উপরেগুলো ঠিক আছে, এটা যদিও মেইন ডিজাইনের ক্ষেত্রে মনে হয় একটু বড় আছে, এখানে একটু বেশি ছোট হয়ে গেছে। উপরে এই নিচে লাইনটা, যথেষ্ট জায়গা আছে, সেক্ষেত্রে হ্যাঁ ওটা মনে হয় আর একটু বড় করে দেওয়া যেত। হ্যাঁ, একটু এই বড় করে। লাইনটা হ্যাঁ, অ্যালাইনটা একটু, অ্যালাইনে মনে হয় একটু সমস্যা আছে মনে হচ্ছে। এই যেমন এই যে অ্যালাইনের বিষয়টা উপর থেকে জি আর এখান থেকে যদি দেখি, তাহলে অ্যালাইনটা জি জি। ঠিক নেই, আর টেক্সটটা এখানে বড় করা যাইতো। আর তাপু এখানে কি আপনি অ্যালাইনটা ঠিক করতে পারবেন? জিসনে আপু, আচ্ছা ঠিক আছে, আমি অ্যালাইনটা এখানে করতেছি। তাহলে এখানে ফোন, লোকেশন আর এটা, তাহলে এখান থেকে তিনটা নিলাম। আর এখান থেকে অ্যালাইনে এসে অলরেডি অ্যালাইন ক্লিয়ার, জাস্ট এক ক্লিকেই কিন্তু অ্যালাইন ক্লিয়ার। জি ওকে, ধন্যবাদ যে আজকে আপনি প্রথম ওয়ার্ক দিছেন। জি ভাইয়া। টুটুল ভাই, হ্যাঁ ভাই। ওই যে এই টেক্সের যে ইয়েটা আছে না, টেক্সের যে সেটিং, হ্যাঁ টেক্সের সেটিং এর এখানে যে অনেকগুলো আছে, যে সেরিফ সেন্স সেরিফ, এগুলা মানে অ্যাক্টিভিটিস বা এগুলার ইফেক্টটা কি একটু বলবেন কি? আচ্ছা, এই যে আমি টেক্সটের এখানে আসলাম, যাচ্ছি আমি, যে এখানে আসলাম, তারপর টেক্সটের সেটিং এ আসলাম, তারপর ভাই লিটন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি এই যে এখানে টেক্সটের সেরিফ সেন্স সেরিফ বলতে কি, এটা আমাদের ফন্টের নাম। যিনি ফন্টের ক্লাস নিয়ে, জি যে সেরিফ ফন্টটা হচ্ছে কোনটা,
এটা হচ্ছে সান সেরিফ ফন্ট, যেমন ল্যাটো লিখলাম। আর যদি আমরা সেরিফ ফন্ট দেখি, এই হচ্ছে সেরিফ আর সান সেরিফের মধ্যে পার্থক্য। তাহলে যেটা হচ্ছে সেরিফ ফন্ট, সেটা হচ্ছে আপনার এই যে একটু করে অংশগুলো বাড়ানো বাড়ানো থাকে, আর যেটা সান সেরিফ ফন্ট সেটার ক্ষেত্রে এই বাড়ানো বাড়ানো অংশগুলো থাকে না। এই হচ্ছে সেরিফ আর সান সেরিফের মধ্যে পার্থক্য, যেটা আমাদের এখানে ফন্ট সেটিং এর মধ্যে পাবেন না। সাধারণত যে সেরিফ আর সান সেরিফ ফন্টগুলোর, তবে যেগুলো হাই কোয়ালিটির কাজ, এগুলোতে আপনার সবসময় সান সেরিফ ফন্টই ব্যবহার হয়। যেমন এটার ক্ষেত্রে দেখেন পুরো ডিজাইনটাতে কোথাও সেরিফ ফন্ট ব্যবহার করা হয়নি, পুরোটাতেই সান সেরিফ ফন্ট ব্যবহার করা হয়েছে। জি, এটা এটা বুঝতে পারছি। আরেকটা ইয়ে আছে না, ওই যে মানে অল, মানে ক্যারেক্টারের এখানে যে ওয়াল দিলে সবগুলো আছে কিরকম, এটাতে আমি অল বলতে কি, আমার দেখেন এখানে কিছুতে আমি দেখতে। যেমন আমি এগুলো সব ছোট হাতে লিখতেছি, আমি দেখেন এগুলো কিন্তু সব ও, ছোট হাতে ছিল। অল ক্লাসেস ফিল্টার যেগুলা হ্যাঁ, এই যে ইয়ে এখানে থাকে না, সেটিং আছে, ফিল্টার। ডাবল টি আছে, দিলাম, সবগুলো বড় হাতের হয়ে গেল, অল ক্যাপস। এছাড়া তো এটা প্রত্যেকটা একটা একটা করে আমি বলছিলাম। জি জি। ভাইয়া এইটা আমি অনেকটা বুঝি না, ওই যে এই জায়গাটা, এই এই পুরোটা জায়গাটা। এই যে ঠিক এগুলো কোনটা রাখবো, মানে এটা ও আচ্ছা, সেটিংটা ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক উপরে আছে। গুলো তো বুঝি। আচ্ছা আমি এই সেটিংটা দেখাচ্ছি, এই সেটিংটা রিপিট করতেছি। আর রিটার্ন ভার্সে কেউ একজন আমাকে কিছু বলতেছিল, এটা কেউ, আমি বলতেছিলাম মনে হয় এটাই। যে ওই কাভারের ক্ষেত্রে আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওই বলেন। যে ফন্টের সাইজ নিয়ে আমারও প্রবলেম হয়, কাভারে দেখা যায় অনেক সময় অনেক ছোট, হ্যাঁ আপনার এই মানে ফন্টের কিনে ফন্ট, দিলেও হয় না, হ্যাঁ হ্যাঁ এই অবস্থা। দেখেন আপনার এই যেমন আজকের যে লাস্ট যে ফ্ল্যাটটা করলাম, ওখানে কিন্তু ফন্টের সমস্যা বলে বলছিলাম আপনাকে, যে ফন্টগুলো মনে হয় চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে দেখেন যারা যারা ফন্টের সমস্যা নিয়ে বলতেছেন, আমি ফন্টটা আবার হালকা করে আরেকটু বলে দিই। এখান থেকে প্রথমে কি করবেন, এখানে দেখেন যেমন এখানে টি বা বোল্ড করা আছে, এখানে বোল্ড করা নেই, এই ধরনের অনেকগুলো সেটিং কিন্তু করা থাকতেছে। এই সেটিং গুলো আমাদের সরাসরি যদি একবারই ঠিক করতে চাই, যেমন এখানে 75 দেওয়া আছে, এটা কিন্তু এমন থাকবে না। তাহলে ক্যারেক্টার থেকে এখান থেকে প্রথমেই ডিজাইন করার জন্য রেস্ট করে নেবেন। রেস্ট করলাম, তাহলে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই আসলো। প্রথমে ডিজাইন করার জন্য রেস্ট করে নেবেন। আর আপনি যদি বুঝেন এখানে ফুললি কোথায় বাড়ানো আছে কোথায় কমানো আছে, আপনি চাইলেও এখান থেকে বাড়াইতে এবং কমাইতে পারেন। প্রথমে আমরা রেস্ট করলাম। এখন দেখেন আমি হেডিং লিখতেছি, হেডিং এর ক্ষেত্রে আমি এখানে পিটিটা বাড়াই দিই, আমার ডিজাইনের জন্য হয়তো 50 পিটি প্রয়োজন, 50 পিটি দিয়ে দিলাম। এখন লিখলাম বিজনেস, বিজনেস ডিজাইন, বিজনেস ডিজাইন লিখলাম। এখানে আমি এটা 50 পিটি থেকে 100 পিটি প্রয়োজন, 100 পিটি করে দিলাম। এটা আমার সব টেক্সট, যেহেতু হেডিং, সব টেক্সটগুলো আমার বড় হাতে করা প্রয়োজন, সবগুলো এখানে আমি বড় হাতের করে দিলাম। এটা এটা কি করবে, বোল্ড করবে। এটা অপশনগুলো একটা একটা করে বলে দিই। এটা হচ্ছে এই যে বোল্ড করতেছে, তারপরটা হচ্ছে ইটালিক, তারপর হচ্ছে সবগুলোই আপনার বড় হাতের করে দিবে, সবগুলো বড় হাতের করবে। এটা কি করবে, প্রথম সবগুলোই তো বড় হাতের করবেই, আবার যেটা প্রথম ক্যারেক্টার সেটা বড় হাতে রাখবে, যেমন বি এবং ডি বড় হাতের, বাকিগুলো কিন্তু আবার সাইজে ছোট, আবার সবগুলো কিন্তু ক্যাপসে বড় আছে। তারপরটা কি করবে, এটা স্কয়ার তৈরি করবে। কেমন স্কয়ার, যেমন আমরা যদি এখন লিখি a প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে দেখেন এ দিলাম, এখানে ক্লিক দিলাম, তাহলে 2 দিলাম এ স্কয়ার, এটা তুলে দিলাম প্লাস বি, আবার এটা দিলাম, দেখেন বি স্কয়ার। গাণিতিক কাজগুলোর ক্ষেত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক একইভাবে যদি এটা সেটিংটা আমি ঠিক না করার পরে পরের টেক্সটটা নিয়ে নিই, দেখেন আমার কিন্তু সব টেক্সট ছোট আসতেছে। আবার এখানে ক্লিক করে আবার যখন আমি নিচ্ছি, এবার দেখেন সব টেক্সট বড় হাতের আসতেছে, বড় আসতেছে। আপনার যেটা মেইন সমস্যা হচ্ছে, আপনি আগের যে টেক্সট সেটার ক্ষেত্রে মনে করেন আপনার সবগুলো অল ক্যাপস করার প্রয়োজন ছিল, আপনি এটা অন করে রাখছেন, কিন্তু পরেরটার ক্ষেত্রে আপনি অফ করেননি। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে, আপনার ডিজাইনটা আমি ওপেন করি, যেমন এটার ক্ষেত্রে ধরে নেন আপনি এই টেক্সটটার ক্ষেত্রে এখানে যেই অপশনগুলো চেঞ্জ করছেন, কিন্তু সেই অপশনগুলো কিন্তু আমার এটার ক্ষেত্রে থাকবে না। তাহলে এটার ক্ষেত্রে আমাকে আগেই সেই অপশনগুলো আমাকে ঠিকঠাক করে নিতে হবে, বা যেটা আমি চেঞ্জ করছি সেটা ঠিকঠাক করে নিতে হবে।
ফুললি হয়তো বুঝাইতে পারিনি আমি আমি আবার আবার আরেকটু রিপিট করি। না বুঝছি ভাইয়া, ওই যে এখন নিচের লাইনটা যে হ্যাঁ, এখন নিচের লাইনটা আপনি এইরকম করে সেটিংটা এখানে রেখে দিছেন, এই অবস্থায় ফের আবার আরেকটা টেক্সট নিচ্ছেন, তাহলে দেখেন এই যে এখানে সেটিংটা কিন্তু আমার অন করাই আছে। যে দেখেন আমি লিখতেছি সব টেক্সট ছোট হচ্ছে, আমি সব ডিজাইনগুলো এভাবে করে গেলাম, কিন্তু যার পিসিতে এটা অফ নাই বা এক্ষেত্রে ডিজাইনটা, তাহলে কিন্তু এটা আর থাকবে না। তো যখন আমার এইটুক করার প্রয়োজন এ স্কয়ার বি স্কয়ার, তখন এটা অন করব, আর যখন প্রয়োজন হবে না তখন কিন্তু অন করব না। দেখেন পুরো টেক্সটগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কেননা এটা উপরের দিকে টেক্সটটার জন্য হবে, আইকন দিয়ে বুঝাই দিচ্ছে। দেখুন এই টেক্সটটা আপনি যেমন এখানে মনে করেন আপনি এখানে একটা সাইডে যেমন ফাঁকা অংশটুকু আছে, এই জায়গায় একটা টেক্সট দিতে যাচ্ছেন ফাঁকা করে, এখানে লিখে আমি জয়েন উইথ আস লেখাটা লিখলাম, এখানে ব্ল্যাক কালারটাই ভালো হবে, লিখলাম। এটা ফন্টও আমি বড় করলাম, 30 দিলাম, এটা জায়গা মতো বসাইলাম। এখন আমার ফন্টটা চাচ্ছি, যেহেতু আমার অনেকটা জায়গা আছে, ফন্টটা হালকা করে ছড়াই দিই। আমরা জানি যে এখান থেকে ফন্টটা ছড়ায় যায়। দেখেন এটা 600 দিচ্ছে, আমি 200 দিই। দেখেন ফন্টটা কিন্তু হালকা করে ছড়াই গেছে, এটা আমার কাজ হয়ে গেছে। এখন নিচের দিকে কল আস নাও লিখবো আমি, আমার কল আস নাও নাই, কল আস নাও লিখবো। এখান থেকে আমরা কি করতে সরাসরি CA ডবল কল আস নাও লিখতেছি, নাও লিখতেছে, এটা কিন্তু ঠিকঠাকই আছে, এই যে জিরোই আছে ঠিকই আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে উপরেরটা যে আপনি এখানে 200% ছড়াই দিছিলেন, দেখবেন যে কল আস নাও এর মধ্যে ওই 200% ছড়ানোর বিষয়টা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এখানে ছড়ানোর বিষয়টা প্রয়োজন নাই। এই যে ছড়াই দিচ্ছি এই বিষয়টা আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এখানে সেটিংগুলো আমরা এখানে চেক করে দেখবো যে আসলে সেটিংটা ঠিকঠাক আছে কিনা। যেমন এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে আমাদের 0, আর নিচের এগুলা আবার ডিফল্ট হচ্ছে 100% এগুলার, আর এটার ডিফল্ট হচ্ছে 0, আর এটার ডিফল্ট হচ্ছে 0 বা ম্যাট্রিক্স, আর এটার ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে অটো। ডিফল্টটাই রাখবো। আর ডিজাইনের খাতিরে আমরা এটা ছড়াবো বা বাড়াবো, বর্ধিত করব, এমনটাই। যদি একটা চেঞ্জ করি, বাকি বা টেক্সটগুলোর ক্ষেত্রেও ওই সেটিংটাই থেকে যায়, বেশিরভাগ সময় দেখবেন যে থেকে গেছে, এদিককার সেটিংগুলো তখন একই রকম হয়ে যায়। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ জি ভাই, বলেন। আরেকটা জিনিস হচ্ছে যে ফন্ট থেকে আমি ওই অল্টার চেপে নিয়ে আসলাম, এনে আবার ওইটা লিখলাম, তাহলে ওই যেখান থেকে জন্ম ওই ক্যারেক্টারটা থেকে যায়, হ্যাঁ ওটাই থেকে যায়, এটা আর কি, সেই তো নতুন করে। হ্যাঁ হ্যাঁ, আগের সেটিংটাই থেকে যায়। যেমন এখানে বড় হাতের লিখতেছে, এখন দেখেন সবগুলো আমার কিন্তু এই বড় হাতের হচ্ছে, কিন্তু আমার তো জি, এখন ছোট টেক্সটের প্রয়োজন। সেক্ষেত্রে এই সেটিংটা আমি আগেই তুলে দিব, এখন ছোট হাতের ডিজাইনগুলো হচ্ছে, আগের সেটিংটাই থেকে যাচ্ছে। আরেকটা সমস্যা ভাই, ওই যে ইয়ে আছে না, যেমন ওই শেপ নিয়ে বা আইকন নিয়ে করলাম, এখন কালার ইয়ে করতে পারতেছি না। আমার ওই দেখবেন আমি দিছি একটা, ওই যে এই ধরনের ফ্লায়ারটা দিছেন না, একটা প্রথম একটা কর্পোরেট ফ্লায়ার, এখন আইকনটা আমি নিয়ে আসছি ওয়েবের আইকন, বুঝছেন? হ্যাঁ যেমন ধরে এখন নিলাম এই ব্ল্যাক ফোনেরটা, আইকন। হ্যাঁ এটা কালার জি চেঞ্জ জি, করতে যাচ্ছেন। হ্যাঁ, অনেক সময় হয় অনেক সময় হয় না, দেখেন আইকন বা শেপ দেখেন এখানে দুটা জিনিস দেখায়, এখানে যে ফোনের আইকনটা, এটা কিন্তু ভেক্টর না। কিভাবে বুঝলাম? নিচের যে পলিগনের আইকনটা দেখেন, এটার কাছে একটা কিন্তু ছোট্ট করে একটা আইকন দেখেন চারপাশে দেয়া আছে, এটা হচ্ছে ভেক্টর। যদি আমাদের ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা সরাসরি কালারটা চেঞ্জ করতে পারি, যেমন রেড কালার, এখান থেকে আমরা সরাসরি কালারটা চেঞ্জ করতে পারতেছি। আর যখন ভেক্টর হবে না, যেমন এই ফোন নাম্বারটা, হ্যাঁ, এটা তো পিএইচডি, এখানে ভেক্টর আছে কি? হ্যাঁ এই যে যেটা আমরা এই শেপ নিচ্ছি, এটাকে ভেক্টরই বলা হয়। এই যে শেপগুলো নিচ্ছি, বুঝছি। শেপগুলোকে যেমন এই আইকনটা দেয়া আছে এটা, ফোন আইকনটা আমি ইয়ে থেকে নিছি, শেপ হ্যাঁ থেকে নিছি। হ্যাঁ, যেমন এখানে ফোনটা কিন্তু আমাদের ভেক্টর না, যে শেপ থেকে নিতেন ফোন আইকন, তাহলে কিন্তু আলাদা আইকন আসতো। দেখেন আমি নিচ্ছি, এখান থেকে আমি ফোন কই গেল, যাই কিছু নেন না কেন, এখান থেকে সবগুলো আপনার ভেক্টর হিসেবেই যে আসবে। কোনো একটা নেন, আচ্ছা একটা নিলেই হবে, একটা নিলেই হবে। উদাহরণ। আচ্ছা এই যে মেসেজ একটা নিলাম, বড় করলাম, দেখেন আপু এখানে কিন্তু আইকনটার নিচে একটা চিহ্ন আসতেছে, কিন্তু এই ফোনের মধ্যে এই চিহ্নটা নাই। তার মানে এটা হচ্ছে রাস্টার। এই রাস্টারটা কেমন? এই যে এখান থেকে যদি আমরা নিয়ে কালার পিক করি নতুন লেয়ার নিয়ে, ঠিক যেমনটা দাঁড়ায় ঠিক তেমনটা দাঁড়াচ্ছে।
দেখেন এখানে কোনো আইকন নাই, ঠিক ফোনের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছে। এখন দেখেন আমি যদি আপনার এটা খুব ছোট করে দেই, ওই যে স্মার্ট অবজেক্ট ক্লাসের দিনে আমি বুঝাইছিলাম, খুব ছোট করে দেই, তারপর যদি আবার জি বড় করতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু এখন ফেটে গেছে, পিক্সেলগুলো আমি বুঝতে পারতেছি। আর ভেক্টরের জি ক্ষেত্রে ওই সমস্যাটা হবে না। এই যখন এই আইকনটা আপনি যতই ছোট করেন, একেবারে আমি ছোট করে দিলাম, একেবারে ছোট করে দিলাম, এখন আবার বড় করার প্রয়োজন হচ্ছে, আবার এখন বড় করতেছি, তাও এটা কিন্তু আর ফাটবে না। কিন্তু এই এজিট হ্যাঁ, আর এই ফোনের আইকনটা কিন্তু ফেটে যাবে। কেন ফাটবে? এটা আমার ভেক্টর না, এই যে অলরেডি ফেটে যাচ্ছে। কালারটা যদি চেঞ্জ করে দিই দেখবেন, এটাও রেড করে দিই। এটা এইগুলোর ক্ষেত্রে কালারটা চেঞ্জ করব কিভাবে? এটা প্রথমে কন্ট্রোল চেপে সিলেকশন করে নিব এই ফোনের আইকনটা, তারপর অল্টার চেপে ব্যাক। এটা এখন আচ্ছা ভাই, জি বলেন। এই যে ওই যে এখানে ফোন নাম্বারটা লিখছেন না হ্যাঁ ম্যাডাম, ওই যে এখানে যে 00, এটা কি তার মূল ক্যারেক্টারটা এরকম না ও ফন্টটা এরকম? না, এটা কি আসলে মূল ক্যারেক্টারটা এমন না, ফন্টটা এখানে আপুর ক্ষেত্রে চেঞ্জ হয়ে টান- গেছে। টানাটানি হয়েছে হ্যাঁ, বুঝো, অল্টার টানাটানি হয়েছে। কন্ট্রোল অল্টার। এই যে এখান থেকে উনি যখন হয়তো কাজ করে এটা রেস্ট করে নেননি, বা কোনো একটা সেটিং আছে, আমি এটা বলছিলাম, যখন এখানে রেস্ট করে নিলাম, তারপরে ক্ষেত্রে এটা আপু আর কি, যখন এইগুলোর ক্ষেত্রে নিবেন যে আপনার এটা ফোনটা একটু টানা টানা মনে হচ্ছে, আমি বলছিলাম তখন আর কি। জি 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 ভাই, জি আমি তো বুঝতেছি যে এটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা ওই যে আপনি প্রথমে ডিজাইনের ক্ষেত্রে রেস্ট করে নেবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। আর যখন যেটা চেঞ্জ করুন তখন সেটা নিয়ে নেবেন। তাহলে দেখেন ভাই, যদি আপনার এটা ভেক্টর, এই যে এই আইকনটা আমরা কালারটা চেঞ্জ করব, যদি আমাদের এটা ভেক্টর হয়, তাহলে কিন্তু সরাসরি আমরা এই ভেক্টর আইকনে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবো। এর নিচেরটার কালারটা হচ্ছে ভেক্টর, কিন্তু এটা যেহেতু আমাদের ভাইয়া, জি আপু। কারেকশন করে এই পিক বেস্টের জন্য কিভাবে রেডি করব বা সাবমিট, এগুলো একটু দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, আমরা তো আপু আপাতত আমরা এখন কিন্তু পিক বেস্টের জন্য আমরা মূল ইয়েতে যাইতে পারছি না, আজকে তো না, ঠিক ফাইবার আছে। মার্কেট হ্যাঁ, আমরা পিক বেস্টের তো আমরা অলরেডি তৈরি করে, আপনার যেভাবে লেয়ার সাজানোটা হয়েছে, লেয়ার সাজানোটা পিক বেস্টের জন্য পারফেক্ট। লেয়ার সাজানো আপনার পিক বেস্টের জন্য হয়ে গেছে, আর লেয়ার সাজানো হয়ে গেছে। এখন যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো আপনি একটু মডিফাই করে নিয়েন, পুরো টেক্সটটাই আপনি ডিলিট করে দিবেন। এই যে পুরো টেক্সটটাই হ্যাঁ, ডিলিট করে দিয়ে এখান থেকে রেস্ট দিয়ে দিয়ে করবো এটা। রেস্ট দিয়ে আবার টেক্সটগুলো আপনি অ্যাড করবেন। আর আমার মনে হচ্ছে পিক বেস্টের জন্য এটা অ্যাপ্রুভ হতে পারে মনে হচ্ছে। টুটুল ভাই, জি ভাই। আচ্ছা ভাই, ওই যে জি করে নেব ভাই। লেয়ার সাজানোর বিষয়টা যে বললেন, মনে করেন সব টেক্সট এক জায়গায়, সব ডিজাইন এক জায়গায়, হ্যাঁ, সব ইমেজগুলো এক এক জায়গায় জায়গায়, করলে হবে না? হ্যাঁ ওইভাবে দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, আর কে আপু কি জানি বলতেছিলেন? মানে কিভাবে সাবমিট করবো এটা রেডি করে, যে ওই যে ওই যে দেখেন ব্লার করা লাগবে নাকি এটা? এগুলো দেখেন মনে নেই। হ্যাঁ, ব্লার তো আমরা এখানে করব না, যেহেতু আপনার পিক বেস্ট এখন খোলা আছে। আমি কিন্তু সাবমিটের যেদিন আমি সাবমিট কিভাবে করব ক্লাসের মধ্যে আমাদের আছে, ওই ক্লাসটা একটু রিপিট করবেন। এখানে কিন্তু আমাদের ব্লার হবে না, যখন যেটা মেইন ফাইল ওখানে ইমেজই থাকবে না, যেটা মেইন ফাইল ও আচ্ছা। সেখানে কিন্তু ইমেজ থাকবে না। আমি দেখাই দিছিলাম, প্লেস ইওর ইমেজ লিখে কিন্তু দেখছিলাম, স্মরণ আছে হয়তো আপনার, ওই ভিডিওটা একটু রিপিট করবেন। তাহলে যেটা আমাদের প্রিভিউ ইমেজ, অর্থাৎ উপরের দিকে দেখবে, সেটাতে আমার ইমেজ থাকবে। আর ইমেজ থাকবে কিন্তু ফেসগুলো ব্লার করে দিতে হবে। যেমন এখানে কিছু কিছু জায়গায় ব্লার করা হয়নি, কিন্তু নিয়ম হচ্ছে ব্লার করে দেওয়া। এক হচ্ছে ব্লার করে দিয়ে দিবেন, আর যেটা আমার মেইন ফাইল ওইটাতে যেখানে আমার ইমেজ আছে, ইমেজটা আমরা ডিলিট করে, যেমন এখানে ইমেজ আছে, এই যে ইমেজের ঘরটা এখানে স্মার্ট অবজেক্ট গেলাম, এখানে আমরা ইমেজটা ডিলিট করে এখানে একটা শেপ দিয়ে দিব ইওর ইমেজ। ওইটা তার রিইউজের জন্য নাকি? হ্যাঁ, রিইউজের জন্য, পুনরায় ব্যবহারের জন্য একটা কালার দিয়ে দিলাম, উপরে লিখে দিলাম যে প্লেস ইওর ইমেজ বা বুঝতে পারে এমন একটা জিনিস করলেই হলো। যেটা আমরা সাবমিট করব মেইন ফাইল ওটাতে থাকবে না। আর পিক বেস্টের যে ফাইল, দেখেন বোঝার জন্য, পিক বেস থেকে যেহেতু একটা ফাইল ডাউনলোড করতে পারবো, এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে তাদের লেয়ার সাজানোর বিষয়টা একটা নিচ থেকে চেক করে নেবেন। আর কালকের ক্লাসে আপনি এটা ফুললি রেডি করে আমাকে দেখাবেন, আর আমি আপনাকে পিক বেস্ট রেডি করার মতো করে দিয়ে দিব। কিংবা আপনার এই ফাইলটাই আমরা সবাই একসাথে সাবমিট করব, সরাসরি একসাথে সাবমিট করব, তাহলে সবারই দেখা হয়ে যাচ্ছে, বা কি কারণে পরবর্তীতে রিজেক্ট করতেছে সেই বিষয়টা জানায় দেওয়া হবে। আচ্ছা ভাই। নাহিদ ভাই। ভাইয়া, জি আমার ডেস্কটপে কাজ করার পরে মানে কারেন্ট যদি চলে যায় আর ওই কাজটা থাকে না, কিভাবে এটা
সেট করবো? হ্যাঁ, সেভের বিষয়টা দেখেন, আমরা কাজ করার ক্ষেত্রে একটু সেটিং চেঞ্জ করার পরে কন্ট্রোল এস চাপবো। এছাড়াও এডিট থেকে প্রিফারেন্স, এখানে একটা সেভের অপশন আছে, দেখেন এই যে এই জায়গায় দেখেন অটোমেটিক রিকভার, এখানে সর্বনিম্ন 5 মিনিট পর্যন্ত করতে পারো। অর্থাৎ আপনার কাজ করতে করতে যদি কারেন্ট চলে যায়, যখন আপনি ফটোশপ ওপেন করবেন অটোমেটিক আপনাকে রিকভার নামে একটা অপশন চলে আসবে। তারপর আপনার সর্বোচ্চ 5 মিনিট আগে যে কাজটা করছিলেন সেখানে পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে রিকভার সিস্টেম। কারেন্ট, হ্যাঁ, আর যদি কারেন্ট অনেক সময় থাকে, আর কারেন্ট যদি অফ চলে অনেক সময় থাকে, তাহলে কাজ করার শুরুতে আপনি ফাইলটা সেভ করে নেবেন শুরুতেই। যেমন আমার যখন বড় বড় প্রজেক্টগুলোর কাজ করি, এক একটা কাজ করতে অনেক সময় লাগে, বিশেষ করে আফটার ইফেক্টের ক্ষেত্রে আমি প্রতি মিনিট অর্থাৎ 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর পরই আমি সেভ দিই। 30 থেকে 40 সেকেন্ড পর পরই, যেমন এটা আছে এই যে কন্ট্রোল এস এস চাপতে থাকি আমি 30 থেকে 40 সেকেন্ড পর পরই, বা 1 মিনিট পর পরই কন্ট্রোল এস চাপি আমি, যাদের বিশেষ করে কারেন্ট নাই। যেমন আমার এখানে ইপিএস আছে 10 মিনিটের মতো ব্যাকআপ দেয়, তারপরে কিন্তু আমি কন্ট্রোল এস চাপি। কেন চাপি? আমার সফটওয়্যার যে কোনো সময় হ্যাং হয়ে যাইতে পারে। ফটোশপ তেমন হ্যাং হয় না, কিন্তু বড় বড় সফটওয়্যারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে হ্যাং হয়ে যায়। এজন্য আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি যেহেতু কারেন্টের সমস্যা, আপনি একটু প্রথমেই ফাইল সেভ করে 1 মিনিট বা 2 মিনিট পর পর কন্ট্রোল এস চাপলেন। আর যদি না চাপেন সেক্ষেত্রে এই প্রিফারেন্স থেকে টাইমটা কমায় নিয়ে আসবেন, যেখানে টাইমটা, আচ্ছা আমিও 5 মিনিট করে দিই, টাইমটা কমায় নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আর থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নাহিদ ভাই, যে আপনার ডিজাইন বা এদিক থেকে ভাই আইকন সহ সবকিছু আমাকে ঠিকই লাগতেছে, তবে নিচের দিকে জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেছে। এটা তো আমাদের প্রিন্ট না। এই যে দেখেন, এই যে লাইটের, মুকআপ করছিলাম, হ্যাঁ মুকআপের দেখেন এটা হচ্ছে যেটা আমাদের প্রিন্ট হবে সেটা আমরা মকআপ করব। লাইটের উপরে কতটুকু ফাঁকা আর ট্যাগ লাইন নিচে কতটুকু ফাঁকা, নিচে কিন্তু বেশি ফাঁকা। এটা সম্পূর্ণ আমাদের মিডিল যদি করতাম তাহলে ভালো হইতো। ঠিক একই ভাবে এই পাশেরটাও। আপনার মাইক্রোফোনের সমস্যা আমি বুঝতে পারতেছি, কালার ভেরিয়েশন করা হয়েছে। আপনি বলছিলেন ভাই। এটা বলছিলাম, এটা আপনার হচ্ছে 14 আগস্ট। আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলেন। ডেস্কটপ থেকে কিভাবে মানে কথা বলা যায়? এটা তো সেটিং হয় না, আমার ইয়ারফোনে কাজ করে না। ও ডেস্কটপ থেকে, ডেস্কটপ থেকে বলতে কি এখানেও ড্রাইভার আছে, যেমন আমি কিন্তু ডেস্কটপ থেকেই কথা বলতেছি। আগে আমি আমার ডেস্কটপটাকেই কিন্তু আমার মোবাইল ফোনটাকে ডেস্কটপের মাইক্রোফোন হিসেবে ইউজ করতাম। এই জন্য মিক টু স্পিকার নামে একটা সফটওয়্যার আছে এটা। আর আপনি সম্ভবত ডেস্কটপের সামনের দিকে দিচ্ছেন, সামনের যে পোর্টগুলো আছে হ্যাঁ, সামনের দিকে পোর্টের ক্ষেত্রে কি এই যে অডিও ড্রাইভার, এই অডিও ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। তারপর এখানে দেখেন দুটো প্যানেল আছে, একটা হচ্ছে ব্যাক প্যানেল, একটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। ব্যাক প্যানেল অ্যাক্টিভই থাকে কিন্তু ফ্রন্ট প্যানেল অ্যাক্টিভ থাকে না, ফ্রন্ট প্যানেলটা সেটিং থেকে অন করে নিতে হয়। তাহলে এখানে সেটিং থেকে এই যে ফ্রন্ট প্যানেল এটা অন করে নিয়ে নেবেন, এই যে ফ্রন্ট প্যানেল, তাহলে সামনের যে বাটন আর কি পিনগুলো আছে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তবে এই ড্রাইভারটা তাহলে ইনস্টল, কি জি কথা আমি যদি বলি তারপর শোনা যাবে? না, কথা বলতে কি এই সামনের আপনি যেহেতু সামনে নিচ্ছেন, এই যে সামনের দেখেন এগুলো আইকনগুলো অনুজ্জ্বল করা আছে, তার মানে এগুলো অ্যাক্টিভ নাই আমার। আমি পিছন দিক থেকে পিছনের যে পিনগুলো আছে সেখান থেকে অডিওটা নিছি। আপনি প্রথমে পিছনের যে পিনগুলো আছে সেখান থেকে চেক করে দেখেন, আর তারপর এখান থেকে এটা অন করে সামনের দিকে দিয়ে সেটিংটা করে ওকে করে নেবেন। আর এই সফটওয়্যারটা আপনার মাদারবোর্ড ডিভিডির সাথে দিয়ে দেওয়া হয়, আর না হলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই যে সরি, এটা সেটিংটা আছে এই যে এটার ক্ষেত্রে, এই যে দেওয়া আছে ডিসেবল ফ্রন্ট প্যানেল জ্যাকশন, এটা ওই যে অন করে দিলে ওকে দিবেন, তাহলে এই যে এগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সাধারণত এগুলো অফ করা থাকে। যাই হোক, তাহলে আমি আজকের ক্লাসের ক্ষেত্রে চলে যাচ্ছি। আজকে আমি ফাইবার সম্পর্কে বলবো, তবে ফাইবার সম্পর্কে অ্যাকাউন্ট খুলবো না, ফাইবার সম্পর্কে বলবো জাস্ট। এখানে আমাদের সবার মধ্যে ফাইবার অ্যাকাউন্ট ফেরদৌসি তামান্না আপুর ফাইবার অ্যাকাউন্ট আছে, তিনি মোটামুটি ওখানে ভালো কাজ করছেন। আর এছাড়া আর কার কার ফাইবার অ্যাকাউন্ট আছে? কারো কি ফাইবার অ্যাকাউন্ট আছে? আচ্ছা, কারো ফাইবার
নাই ভাই নাই। ওকে, হ্যালো, জি আপু বলেন। জি ভাইয়া, আমি সাইবার অ্যাকাউন্টে খুলছিলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন জি। ফাইবার জিনিসটা কি, প্রথমে এটা নিয়ে বিশ্লেষণ করি। অলরেডি ফ্রিল্যান্সার সম্পর্কে কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে, যারা যারা রেগুলার ক্লাস করছেন ফ্রিল্যান্সার সম্পর্কে ধারণা হয়ে গেছে। ঠিক তেমনই একটা অনেকটা মার্কেট প্লেস বলতে পারি হচ্ছে ফাইবার। যদি ঢুকি fiverr.com, আর আমি ফাইবারে সবচেয়ে বেশি কাজ করছি, সেহেতু ফাইবার সম্পর্কে আমি আশা করি আমার যথেষ্ট ধারণা আছে। ফাইবার সম্পর্কে আমি ফাইবারে সবচেয়ে বেশি কাজ করছি, আর আমার প্রোফাইল অনেকেই দেখেননি, আর কেউ কেউ দেখছেন। আমার প্রোফাইলটা আপনাদের আমি দেখাচ্ছি, ফাইবারের আমার যে প্রোফাইল। তাহলে ফাইবার যখন আমরা ফাইবারে যখন আসি তখন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাই। বর্তমানে ফাইবার হচ্ছে খুবই একটা জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিল্যান্সিং কাজের জন্য। এখন ফাইবারে কিভাবে কাজ করা হয়, এটা আপনাদের আমি লোকাল ভাবে বোঝানোর চেষ্টা করি, যারা একেবারে নতুন তাদের জন্য সুবিধা হবে। দেখেন আমরা যখন বাজারে বা কোনো ক্ষেত্রে কোনো কিছু বিক্রি করি, আর সেটা হচ্ছে আমাদের পণ্য, ঠিক ফাইবারে সিমিলার ভাবেই কাজটা করা হয়, সেটা এখানে বলা হয় গিগ। দেখেন আমরা অলরেডি বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে আমরা জানি, বিজনেস কার্ড কাকে বলে জানি। এই বিজনেস কার্ডও কিন্তু আমরা ফাইবারে বিক্রি করতে পারি। তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, তাহলে দেখেন এখানে অনেকগুলো বিজনেস কার্ড ছোট্ট ছোট্ট আকারে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এগুলা প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে গিগ। এগুলাকে বলা হয় গিগ। অর্থাৎ আপনার যে সার্ভিস বা পণ্য হিসেবে ধরে নিতে পারেন এই গিগ, যেটাকে বলতেছি সেটাই। এখানে দেখেন বিভিন্ন বিজনেস কার্ড দেওয়া হয়েছে, ঠিক আমরা আমাদের অন কনসেপ্ট নিয়ে আমরা গিগ তৈরি করব, তাহলে কি হবে এখানে বিষয়টা, আপনার এই ডিজাইন পছন্দ করে বা সার্চ করে যখন উপরের দিকে আসবে বা অনেকগুলো পেজের দিক থেকে আসবে, বায়ারকে যখন আপনার এই ডিজাইনটা ভালো লাগবে তখন আপনাকে সে অর্ডার করবে, এবং এই অর্ডারের মাধ্যমে আপনি কাজটা কমপ্লিট করবেন এবং তার থেকে কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখন দেখেন বিজনেস কার্ড লিখে আমি সার্চ করছি, অলরেডি কতজন গিগ দিছে বলেন দেখি, বা কতটা গিগ আছে? 25,081টা গিগ আছে। এর মধ্যে থেকে আমরা যদি এখন বিজনেস কার্ডের গিগ তৈরি করি, তাহলে আমাদের সাইজ কিন্তু সিরিয়াল যাচ্ছে 25,000-এর পিছনে। অর্থাৎ প্রতিদিন যদি 1,000 বায়ার বিজনেস কার্ড ক্রয় করে, তাহলে কিন্তু আমরা অর্ডার পাওয়ার চান্স খুবই কম। সেক্ষেত্রে আমাদের যে মেইন জিনিস, সেটা আমাদের মার্কেটিং করতে হবে অর্ডার পাওয়ার জন্য, এবং সব সময় অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আরো কিছু টিপস আছে, অ্যাকাউন্ট খোলার পরে ওই টিপসগুলো দিব। তাহলে সিম্পল ভাবে আপাতত এতটুকু স্মরণ রাখেন, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেটা খুবই জনপ্রিয় মার্কেট প্লেস। 2010 সালে এই ফাইবার কিন্তু মার্কেট প্লেস তৈরি হয়েছে, 2010 সালের দিকে। যারা শুরুর দিকে কাজ করছিল তারা তো প্রচুর রেভিনিউ জেনারেট করছে, কিন্তু ফাইবার দিনে দিনে এখন অনেক স্ট্রাইক বা করা হয়ে গেছে ফ্রিল্যান্সার.কম এর তুলনায় ফাইবার অনেক বেশি করা। এখানে যদি আপনি একটু ভুল করেন আপনার আইডি ডিসেবল করে দেওয়া হবে। আগামীকাল আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, তাহলে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি কি লাগবে সে বিষয়টা আমি লিখে দিচ্ছি, তারপর আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন 1 নাম্বার, ভ্যালিড ইমেল। ভ্যালিড ইমেল কি বলতে বোঝাচ্ছে আমি, যে ইমেলটা আপনার সঠিক, এর আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি, এটা হচ্ছে ভ্যালিড ইমেল। তারপরে ভ্যালিড ফোন নম্বর, তারপরে হচ্ছে আপনার প্রোফাইল ইমেজ,
আপাতত আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড এগুলোর প্রয়োজন নেই। তারপর লাগবে লিঙ্কডইন, বানানটা ভুল গেছে, যা হোক লিঙ্কডইন আইডি লাগবে। এখন পর্যন্ত লিঙ্কডইন আইডি আমি অনেক আগে খুলতে বলছিলাম। 5 নাম্বার লাগবে টুইটার। 6 নাম্বার লাগবে বিহান্স। 7 নম্বরে একটা ইউজার নেম রেডি করে রাখবেন। ইউজার নেম সম্পর্কে অলরেডি আমি বলছি, ইউজার নেম একটা রেডি করে রাখবেন। তাহলে আপাতত আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য যা যা লাগতেছে, একটা ভ্যালিড ইমেল যেটাতে এর আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। 2 নাম্বার হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার যেটাতে কখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। আপনার প্রোফাইল ইমেজ লাগতেছে, লিঙ্কডইন আইডি লাগতেছে, টুইটার লাগতেছে, বিহান্স লাগতেছে, ইউজার নেম, তার সাথে ফেসবুকও লাগবে। ফেসবুক যেটাতে কখনো এর আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? বা যে কয়েকটা বললাম এগুলো এখন কালকে আপনাদের রেডি করতে হবে। ফ্লিকারটা লাগে না ভাই? হ্যাঁ, ফ্লিকার আমি একটু দেখি ফাইবার ফ্লিকার লাগে কিনা। ফ্লিকার, ফাইবারে ফ্লিকার অ্যাকাউন্ট শেয়ার করার নিয়ম আছে। আমি আমার ভাইয়া আমি শুনলাম যে বিহেন্স বুঝি ফাইবারে করা যায় না, ফ্লিকার করা লাগে। বিহান্স দিয়ে তো আমরা শেয়ার করব না, কিন্তু অ্যাকাউন্ট তৈরির সময় অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট করতে হবে মিনিমাম 60%। আর এই যখন আমরা কমপ্লিট করতে যাব তখন আমাদের বিহান্স আইডি লাগবে। আচ্ছা দেখি, ফ্লিকারটা আপাতত না করলে হবে। বিহান্স আইডি কিভাবে তৈরি করবেন সেটা আমি, বিহান্স সম্পর্কে তো আমরা অবশ্যই ডিটেলস ক্লাস তো করবই। দেখেন এছাড়াও আপনারা যেসব আইডি লাগবে আমি যে কয়েকটা বললাম এই কয়েকটা হলে আপাতত চলবে। এছাড়াও আপনার ড্রিবল লাগবে, গিটহাব লাগবে, ভিমো লাগবে, এই অ্যাকাউন্টগুলোও করা যায়, তবে আপাতত যে কয়েকটা বললাম এই কয়েকটা রাখলেই হবে। আপাতত যে কয়েকটা বললাম। তাহলে বিহান্স আইডি সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। আচ্ছা বিহান্সটা আজকে আমি দেখাবো না, তো বাকি যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সেগুলো রেডি রাখবেন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আর প্রত্যেকটাই যেন ভ্যালিড এবং ঠিকঠাক থাকে। যদি আপনার এখানে কোনোটা ভ্যালিড বা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আইডি ডিসেবল হয়ে যেতে পারে। আইডি ডিসেবল হলে আপনার তো বুঝতেই পারতেছেন একটা আইডির যে কত দাম, যাদের আইডি ডিসেবল হয়েছে তারাই বুঝতে পারে। আচ্ছা এই এতটুকু পর্যন্ত আসলে কাকে বলবো আমি, নাহিদ ভাই বুঝতে পারছেন আপনি যে আমি ফাইবার কি বিষয়টা? জি জি ভাইয়া বুঝতে আচ্ছা পারছি আপনি এখন। আমাকে এখন একটু বলেন দেখি ফাইবার কি। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান যেখানে আমার মানে বিভিন্ন পণ্য বা প্রোডাক্টস আছে, মানে বিভিন্ন টাইপের প্রোডাক্টস আছে, ওইখানে আমরা গিগ তৈরি করব এবং মার্কেটিং করব। হ্যাঁ, যার মাধ্যমে আসলে যারা আছে সেলার আছে তারা তার প্রোডাক্ট বিক্রি করবে, যারা বায়ার আছে তারা কিনবে তাদের প্রোডাক্ট অর্ডার দিয়ে। ওকে ঠিক আছে। এই ফাইবার মার্কেট প্লেসের পরে যথেষ্ট যথেষ্ট বলতে এই ফাইবার মার্কেট প্লেসের পরে আমি আপাতত অন্য কোনো মার্কেট প্লেসে যাব না। এই ফাইবার ফ্রিল্যান্সার এবং পিক বেসটা আপনাদের ফাইল অ্যাপ্রুভ হওয়ার পরেই বা অর্ডার পাওয়ার পরে আমি অন্য মার্কেট প্লেসে যাব, তার আগে যাব না। সেক্ষেত্রে যাদেরকে ফাইবার ভাল লাগবে না তারা ফ্রিল্যান্সারে আপাতত কন্টেস্ট করতে থাকবেন। যাকে ফ্রিল্যান্সার ভাল লাগবে না সে ফাইবারে, ফাইবারের যে নিয়মগুলো দেখাচ্ছে সেই হিসাবে কাজ করতে থাকবেন। আর পিক বেস্ট আমাদের সবার জন্য। তার মানে যেটা বললাম পিক বেস্টে আমাদের সবাইকে কাজ করতে হবে। যাকে ফাইবার ভালো লাগবে না তিনি আপাতত ফ্রিল্যান্সারে মাস্ট বি কাজ করতেই হবে। আর যাকে আর এক কথায় একটা না এই দুটার মধ্যে যে কোনো একটাকে আপনাকে আপাতত চয়েস করতে হবে। আর যদি আপনি চান দুটাইতেই একসাথে সময় দিতে পারেন যদি আপনার কাছে সময় থাকে। এখন আমি আসবো ফাইবার এখন কি কারণে ডিসেবল হয়। 2018 সালের দিকে আমি একটা ভিডিও বানাইছিলাম যে ফাইবার কিভাবে কি কারণে অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়। এইদিকে সরাসরি না করে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণগুলোতে আমি চলে যাচ্ছি সরাসরি। ফাইবার এই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাবে। আমি আগে
এটা গ্রুপে পোস্ট দিয়ে দিই। ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল জিনিস লাগবে, প্রথমে পোস্ট দিই 782, কারণ অনেকেরই স্মরণ থাকবে না। অ্যাকাউন্ট বানান কেমন করে, 9টা অ্যাকাউন্ট, যা যা লাগবে আপাতত। এই এই গ্রুপের তো কাজগুলো রিভিউ করাই হয়নি। আচ্ছা করব, সমস্যা নেই। এটা লাগবে। ফাইবার অ্যাকাউন্ট একটুতেই একটু ভুল করার কারণেই আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তাহলে দেখি কি কি কারণে মূলত অ্যাকাউন্ট ডিসেবল হয়। ওকে, 1 নম্বর বিষয়গুলো দেখেন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 1 নম্বর বিষয় ব্যক্তিগত তথ্য, যেমন ইমেল অ্যাড্রেস, স্কাইপ আইডি ইত্যাদি শেয়ারের কারণে অ্যাকাউন্ট ব্যান হয় সবচেয়ে বেশি। অর্থাৎ যেমন আমরা ফেসবুকে আমরা আমাদের যে কোনো বন্ধুকে ইমেল আইডি বা স্কাইপ আইডি এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু শেয়ার করতে পারি, কিন্তু ফাইবারের ক্ষেত্রে আপনি বায়ারের সাথে আপনার ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করতে পারবেন না। বায়ার যদি আপনাকে বলে যে তোমার ফেসবুক আইডিটা আমাকে দাও, তাও আপনি দিতে পারবেন না, আপনাকে মেসেজে লিখে দিতে হবে, এটা ফাইবারের নিয়মের বাইরে। সেহেতু বিষয়গুলো প্রত্যেকটা মাথায় রাখেন। সেহেতু ফাইবারে আমরা বায়ারের মেসেজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন ফাইবার ব্যতীত আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করতে পারবে এমন কোনো ইনফরমেশন ফাইবারে দেয়া যাবে না। যদি আপনি কখনো আপনার পার্সোনাল ইনফরমেশন যদি আপনি ফাইবারে দিয়ে থাকেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এই কারণেই কিন্তু সবচেয়ে বেশি আইকন আপনার ডিসেবল হয়, এটা মেইনলি। অনেকেই কি করে, এটা যেহেতু ফাইবারে কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে, অনেকেই করে যে উনাদের এটা তো রোবোটিক ভাবে ধরে, অনেকে ইমেজ ফাইল তৈরি করে সেন্ড করে, যে মনে করে যে ফাইবার ধরতে পারবে না। আপনাদের ক্ষেত্রে একটু বোঝা কঠিন হচ্ছে। আমি ফাইবার অ্যাকাউন্টে দেখাচ্ছি, আমরা যেভাবে মেসেজ করি ফাইবারও বায়ারের সাথে সেভাবে মেসেজ করে দেয়। এক কথায় ফাইবারের সাথে শুধুমাত্র আপনি ফাইবারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, অন্য কোনোভাবে আপনি যদি যোগাযোগের চেষ্টা করেন তাহলে আপনার ফাইবার আইডি ডিসেবল হয়ে যাবে। তারপরে অনেকে ইমেজের মধ্যে লিখে দিয়েছেন যে আমার ফাইবার এটা হচ্ছে এটা এভাবে লিখে দিলেও আপনি ধরা পড়ে যাবেন, কেননা ফাইবার অনেক বেশি স্মার্ট। এটা গেলো 1 নম্বরে। এবার 2 নম্বরে দেখেন, কোনো বায়ারের থেকে পেমেন্ট বাইরে নেওয়ার অনুরোধ করা। আপনি যখন ফাইবারে কাজ করবেন আপনাকে যত যাবতীয় পেমেন্ট ফাইবারের মধ্যেই নিতে হবে। কারণ আরেকটা জিনিস, ফাইবার কিন্তু 20% আপনার কাছে চার্জ কাটে। 20% আপনি যতটা ইনকাম করবেন তার থেকে 20% ফাইবার নিয়ে রাখবে, কেননা ফাইবার আপনাকে এখানে মধ্যখানে একটা পার্টি হিসেবে কাজ করতেছে, সেই হিসেবে ফাইবার 20% কেটে রাখে। এখন যদি আপনি চিন্তা করেন ফাইবার আমার কাছ থেকে 20% কেটে রাখতেছে, আমি যদি বাইরে থেকে সরাসরি বাইরের কাছে পেমেন্ট নিয়ে নিই, সেক্ষেত্রে তো আমার 20% সেভ হচ্ছে। এই চিন্তা কখনোই করা যাবে না। আপনি যদি ফাইবারের বাইরে কখনো বায়ারকে বলেন যে আমাকে পেমেন্ট করা বা এই বিষয়গুলো বলেন, আইডি ডিসেবল হয়ে যাবে। থাকা ফাইবারের নিয়ম অনুযায়ী তারপরে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থাকা। যেমন আমরা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, এই অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারি, কিন্তু ফাইবারে আপনি একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার ধরেন ভুলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, আরেকটা যে অ্যাকাউন্ট খুলবেন এমনটাও না, যদি একই সঙ্গে 2টা অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে যাবে। আর ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়াটা অনেক কষ্টের। যদি আপনার একটা মার্কেট প্রাপ্ত অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, এটা যে পুরা মনে করেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার মতো। তার মানে হচ্ছে ফাইবারে আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, ফাইবারে শুধুমাত্র আপনি একটা অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন। তাহলে ফাইবারের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সারা জীবনে। যেহেতু আমরা এই ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এই জন্যই কিন্তু আমি পুরাটা ডিটেলস আলোচনা করতেছি আপনার সাথে। যদি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর ওই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আপনি জীবনেও আপনার নামে আর ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা নিয়ম মনোযোগ সহকারে শুনেন। তাহলে ফাইবারে আমরা একের বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। এরপর হচ্ছে
ফাইবারের ভিতর স্প্যামিং করা, যেমন বায়ারকে অপ্রয়োজনীয় মেসেজ পাঠানো। বায়ারকে আপনি চাইলেন যে কোনো কাজের কোনো প্রয়োজন নাই, আপনি অপ্রয়োজনীয় ভাবে মেসেজ দিয়ে বায়ারকে বিরক্ত করতেছেন, যে বায়ার আপনাকে কাজ দিতে চাচ্ছে না কিন্তু বায়ারকে মেসেজ দিয়ে বলতেছেন আমাকে একটা কাজ দেন, আমাকে একটা কাজ দেন। এই ধরনের মেসেজ বা যে কোনো ধরনের অপ্রয়োজনীয় মেসেজ আপনি বায়ারকে করতে পারবেন না। তারপরে ফাইবারে আরেকটা অপশন আছে কাস্টম অফার পাঠানো, যে কোনো একটা অর্ডার পাওয়ার জন্য আপনি বায়ারকে একটা অফার পাঠানোর অপশন আছে ফাইবারে, সেটা আপনি কাস্টম অফারটা প্রয়োজন ব্যতীত পাঠাতে পারবেন না। আপনি যদি বারবার অযথা কাস্টম অফার পাঠান সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। আর ফাইবারের ভিতরে স্প্যামিং করা বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন ফাইবারের বলতে আপনি একটা বায়ারকে আপনার ইউটিউব ভিউ বাড়ানোর জন্য কি করছেন, বায়ারকে দিয়ে দিয়েছেন যে আমার এই ভিডিওটা দেখো, এটাও কিন্তু স্প্যামিং। অর্থাৎ আপনার কাজ ব্যতীত অন্য কোনো কিছু ফাইবারে করা যাবে না, অন্য কোনো কিছু ফাইবারে মেসেজ দেয়া যাবে না, আর অতিরিক্ত কাস্টম অফার পাঠানো যাবে না। 5 নম্বরে যে বিষয়টা আসতেছে ফেক রিভিউ, ফেক লাইক, ফেক ফলোয়ার। ফেক রিভিউ, ফেক লাইক, ফেক ফলোয়ার বলতে কি বুঝি, আমরা কিন্তু চাইলেই ফেসবুকে বা এগুলোর ক্ষেত্রে আমার বন্ধু চাচ্ছে যে হ্যাঁ বন্ধু আমাকে কয়টা সাবস্ক্রাইব করে দাও, আমার বা আরেকটা ইউটিউব চ্যানেল খুলছেন, আপনার বন্ধুকে বললেন যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আরেকজনকে বলছেন সাবস্ক্রাইব করে দাও, এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবটা বাড়ায় নিতে পারতেছেন। কিন্তু ফাইবারে এইভাবে ফেক রিভিউ কিনা যায়। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ফাইবারে ফেক রিভিউ ক্রয় করে। ফেক রিভিউটা কি, যেদিন আপনাদের ফ্রিল্যান্সারের আমি ক্লাস নিছিলাম সেদিন বলছিলাম যে একজন নতুন সেলার তাকে কেউ কাজ দিতে চায় না। যখন আমরা ফাইবারে নতুন যাব তখন কিন্তু আমরা নতুন, আমাদেরকে কেউ কাজ দিতে চাইবে না। তখন ফাইবারে কিছু কিছু অপশন আছে, ট্রিক্স আছে, যার মাধ্যমে আপনি একজন পুরাতন সেলার বা পুরাতন বায়ার সেটা আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই যদি অবৈধ পথগুলো আপনি অবলম্বন করেন তাহলে আপনার যে কোনো সময় আপনার আইডি ডিসেবল হয়ে যেতে পারে। আর একটা আইডি যদি আপনার নামে ভেরিফাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই আইডি কখনো আর পুনরুদ্ধার করতে পারবেন না। অর্থাৎ আপনি ফাইবারে ফেক লাইক দিতে পারবেন না, অযথা অ্যাকাউন্ট খুলে লাইক দিতে পারবেন না, ফেক রিভিউ নিতে পারবেন না। এই ধরনের কাজ যদি আপনার ক্ষেত্রে ধরা পড়ে তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এরপর আছে কোনো বায়ারকে আপনার ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি নিয়ে অপমান করা যাবে না। এখন কথা বলে আপনাদেরকে, বায়ারের সঙ্গে আমরা যখন ক্রেতা বা দোকানদারের অনেক সময় ঝগড়া লাগে, বায়ার ফাইবারে কিন্তু ক্রেতা বিক্রেতার ঝগড়া লাগে, যে বায়ার আপনাকে একটা কাজ করতে বলছে $5, কিন্তু বায়ার আপনাকে এখন পরবর্তীতে অনেক বেশি কাজ চাপাই দিছে, অনেকগুলো বেশি কাজ করতে বলছে, যে কাজটার মূল্য মনে করেন যে $50 কিন্তু আপনাকে দিতে যাচ্ছে সে $5। এই ধরনের অনেকগুলো কাজের ক্ষেত্রে বায়ারের সাথে ঝামেলা হয়, কিংবা আপনি যেভাবে বায়ার বলতেছে সেটা বুঝতে পারতেছেন না। এই ক্ষেত্রে বায়ারকে আপনি, অনেক মানুষ কি করে বায়ারকে গালি দিয়ে দেয়। তারপরে যে বর্ণ, যেমন বলা হয় যে ইন্ডিয়ান, বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, এই বায়ারগুলো খারাপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি বায়ারকে তার বর্ণ নিয়ে বলতে পারবেন না। আপনি এখন একটা ইন্ডিয়ান বায়ার মেসেজ করছে, আপনি সরাসরি মেসেজে লিখলেন যে আমি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান মানুষের কাজ করি না, এটাও কিন্তু আপনার এক ধরনের স্প্যামিং। কেননা আপনি জাতি নিয়ে, ইন্ডিয়ান জাতি নিয়ে কথা বলছেন। এই ধরনের কাউকে কোনো জাতি, ধর্ম, বর্ণ, তারপরে অপমানজনক কথা ফাইবারে আপনি মেসেজে বা কোথাও লিখতে পারবেন না। এরপর হচ্ছে মিউচুয়াল অর্ডারের মাধ্যমে ফেক রিভিউ নেওয়া। এটা মিউচুয়াল অর্ডারের মাধ্যমে ফেক রিভিউ নেওয়াটা কেমন, যেমন আমার একটা আইডি আছে, আমাকে বলতেছেন যে আমাকে একটা অর্ডার করে একটা ফেক রিভিউ দেওয়া। তো রিভিউ জিনিসটা কি, আপনি কতটা ভালো কাজ পারেন এটাকে বলা হচ্ছে রিভিউ। আমরা যখন সামনে আস্তে আস্তে যাব তখন এই রিভিউর বিষয়টা আপনি আরো বুঝে যাবেন, বা আমার অ্যাকাউন্টে আমি সরাসরি দেখা দিচ্ছি রিভিউর বিষয়টা। ফেক রিভিউ নেওয়া অর্থাৎ আপনি ভালো কাজ পারেন, অন্য কারো কাছ থেকে একটা আর কি রিভিউ নিলেন যে আপনি ভালো কাজ পারেন, সেটা যদি রিয়েল হতে হবে। যদি ফেক ভাবে নেন ধরা পড়লেই অ্যাকাউন্ট সাথে সাথে ডিসেবল। এরপরে 8 নম্বরে আসতেছে কপিরাইট। এই কপিরাইটটা আমি শুরু থেকে বলে আসতেছি। কপিরাইট বা ট্রেডমার্ক, বিনা অনুমতিতে কোনো কিছু ব্যবহার করা। অর্থাৎ ফাইবারে আপনাকে সম্পূর্ণ আপনার ওন কনসেপ্ট হতে হবে। যে বিজনেস কার্ড ডিজাইন নিয়ে একটা গিগ খুলতেছেন, আপনাকে সেটা নিজের ডিজাইন হতে হবে, বা ফ্ল্যার নিয়ে খুলতেছেন একটা নিজের ডিজাইন, আপনি অন্য কোথাও থেকে কপি করে যদি বায়ারকে বা এদিক থেকে শো করান, যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে কিংবা ওয়ার্নিং খেতে পারেন। তার মানে ফাইবারে কখনো আমরা কপিরাইট করতে পারবো না। 9 নম্বরে হচ্ছে গিগের ডিসক্রিপশন, ইমেজ বা অন্য কোনো কিছুর বা অন্য কারো গিগ থেকে কপি করা। গিগের ডিসক্রিপশন বলতে কি, আপনি যে আপনার সার্ভিসটা বিক্রি করতেছেন এই জন্য আপনাকে একটা
বর্ণনা লিখতে হয়। এই জন্য গিগের কিভাবে আপনি সার্ভিসটা বিক্রি করবেন, কি কি সার্ভিস দিচ্ছেন, এই বিষয়ে একটা বর্ণনা লিখতে হয়। এক্ষেত্রে আপনি অন্য কারো একটা বর্ণনা কপি করে নিয়ে এসে পেস্ট করলেন, এই ধরনের কাজ করা যাবে না। আপনার ডিসক্রিপশন আপনাকে নিজে লিখতে হবে। তারপরে হচ্ছে ইমেজ ব্যবহার করা। এই যে বললাম ইমেজের ক্ষেত্রে আপনাকে ইমেজ যেগুলো আপনাদের ফ্রি কপিরাইট যুক্ত ইমেজের ওয়েবসাইট দিছি সেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কোনোখান থেকে ইমেজ ডাউনলোড করে আনলেন বা ব্যবহার করলেন এই জিনিসটা ব্যবহার করা যাবে না। ইমেজের মালিক আপনাকেই হতে হবে, কিংবা অন্য কারো গিগ থেকে কপি করতে পারবেন না। 2018 সালের দিকে আমি যখন ফাইবারে প্রচুর কাজ করতাম, তখন মার্কেটিং নিয়ে কাজ করতাম। আমি মার্কেটিং নিয়ে প্রচুর পরিমাণে কাজ করতাম, 30+ আমার অর্ডার অ্যাক্টিভ থাকতো। আমার গিগগুলো প্রায় সবাই কপি করছিল মার্কেটিং বিষয়ে। এখন মার্কেটিং কাজ করি না, মার্কেটিং এখানে বেশিরভাগই কাজগুলো ফেক হয়। এখনো মার্কেটিং নিয়ে যদি আমি কাজ শুরু করি, আমার মনে হয় যে অলরেডি 10-12টা আবার সবসময় প্লাস থাকবে। মার্কেটিং এ খুব সহজে অর্ডার আনা যায়। তাহলে এই আমার ইমেজগুলো অনেকেই কপি করছিল, আমি কারণ আমি রিপোর্ট করিনি। আমি যদি কারণ আমি রিপোর্ট করতাম, এখনো আমার 17 বা 18 সালের দিকে যে ইমেজগুলো ব্যবহার করছে অনেকেই এখনো ওই ইমেজগুলো ব্যবহার করতেছে। আমি যদি ফাইবারকে মেসেজ করি বা রিপোর্ট করি সে আমার ইমেজ ব্যবহার করছে, সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট কিন্তু হুমকির মধ্যে পড়বে, যদিও আমি কারো ক্ষেত্রে রিপোর্ট করিনি। তাহলে অন্য কোনো জিনিস ব্যবহার করা যাবে না। 10 নম্বর হচ্ছে অ্যাডাল্ট বা পর্নোগ্রাফি এই ধরনের কোনো কিছু গিগ অফার করা বা এই ধরনের কাজ করা ফাইবারে যাবে না। এছাড়াও অনেকগুলো নিয়ম আছে ফাইবারে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার, সেই নিয়মগুলো আমি আপনাদের সামনে আস্তে আস্তে আলোচনা করব। যতগুলো নিয়ম বললাম এগুলো কিন্তু অনেকেরই হয়তো স্মরণ নাই, এই জন্য আমি ডিসক্রিপশনেও লিখে দিছিলাম, এইটাও আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম। তাহলে অ্যাকাউন্টে ফাইবারে কাজ করার জন্য আমরা যে ফাইবারে কাজ করি এই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এই গ্রুপে একটা পোস্ট দিলাম, আর একটা হচ্ছে এই গ্রুপে। তাহলে যতটুকু বললাম ফাইবার সম্পর্কে, তাহলে এর সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি? ও, এখানে আরেকটা রিকমেন্ডেড ভিডিও চলে আসছে, তাও আসছে আবার ফ্রিল্যান্সার নাসিমের। ফ্রিল্যান্সার নাসিম তো ওয়েব ডেভেলপার না ভাই? জি ভাই, তবে ওনার সম্পর্কে যিনি গ্রুপে আছেন ওনার সম্পর্কে বিভিন্ন রকম বড় বড় ফ্রিল্যান্সারের মতামত দেখবেন, ওনার সম্পর্কে তেমন একটা ওনাকে নিয়ে ট্রল করা হয়, যে বড় বড় ফ্রিল্যান্সার গ্রুপগুলোতে যদি দেখেন আপনি। এদিকে যারা নতুন ফ্রিল্যান্সার ওনাকে অনেক বড় কিছু মনে করে বা ওনার দিক থেকে, আর ফ্রিল্যান্সার গ্রুপগুলোতে আপনাদের তো আমি জয়েন করাই দিবই, ওনাকে নিয়ে ট্রল করা হয়। যারা গ্রুপগুলোতে আছেন তারা বলতে পারবেন। আচ্ছা, ফাইবার সম্পর্কে কারো কোনো প্রশ্ন, বা এতক্ষণ ধরে যেটা বললাম? ফেরদৌসী তামান্না আপু, আপনার তো যেহেতু ফাইবার সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা আছে, আপনি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফেরদৌসী তামান্না আপু, আপনি কিছু বলবেন যে আমি কিছু বিষয় আর কি বাদ দিয়ে গেছি, এমন কোনো বিষয়? মোটামুটি তো বলা হয়েছে ভাইয়া যেগুলা হ্যাঁ, আছে। এই বিষয়গুলা। যাই হোক, এখন রিভিশনের কথাগুলো একটু বলে দিয়েন। রিভিশন রিভিশন তো, তো একটা হ্যাঁ রিভিশন তো, মারাত্মক বিষয়। হ্যাঁ রিভিশন তো অর্ডার পাওয়ার পরে, হ্যাঁ এই রিভিশনের বিষয়টা বলি। আমি 2টা বায়ার আমাকে এত রিভিশন দিছিল, রিভিশন দিতে দিতে যেন আমি কান্না করতেছি, এমন বিষয়টা বারবার চেঞ্জিং কথা বলতেছে। মানে আমার অভিজ্ঞতা শেয়ার করলে ডেঞ্জারাস অবস্থা, আমি বায়ারদের ব্লক করে রেখে দেই। এটাই। আর দেখেন আপনারা তো এই দিক থেকে কাজ করতেছেন সরাসরি কোথায়, ফটোশপে, যেটা চেঞ্জ করতে বলছে ফটোশপে চেঞ্জ করে দিলেন, কিন্তু ভিডিওর ক্ষেত্রে একটা রেন্ডারিং করতে 1-2 ঘন্টা বেশি সময় লাগে। আপনি যদি একটা টেক্সট বানান ভুল গেছে, এটুক চেঞ্জিং এর জন্য আপনাকে 1 থেকে 2 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। আর ফটোশপে তো আমরা ক্লিক করে সাথে সাথে বানান বা এগুলা ঠিকঠাক করে দিতে পারতেছি। ভিডিওর ক্ষেত্রে কিন্তু এমনটা নয়, আপনি ক্লিক করলেন বানান ঠিক করলেন, এমনটা কিন্তু নয় ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। বাজেটও বেশি থাকে না? হ্যাঁ, বাজেটও মোটামুটি বেশি থাকে। এই যে রিভিশন আমার, ঠিক আছে আমি আমার ল্যাপটপে যাচ্ছি, আমার ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্ট দেয়া আছে, ডেস্কটপে নাই, কেননা একটা পিসি থেকে একজনই মানুষ ব্যবহার করতে পারবে, সেই নিয়ম অনুযায়ী আমি আমার ল্যাপটপে
ব্যবহার করতেছি। আমি এখানে স্ক্রিন শেয়ারটা অফ দিলাম, আমার অ্যাকাউন্টটা একটু দেখাই আপনাদের। স্টপ। জি জি, অবশ্যই ওইটা ভাই অবশ্যই আমার এসইও করে দিতে হবে। প্রফেশনাল জি ফটোটা কেমন হবে, আমি প্রফেশনাল ফটো আপনাদের দেখাই দিছি, যে হাস্যোজ্জ্বল ফটো হবে। আবার দেখাবো? জি ভাই, দেখাই দেন তাহলে সুবিধা হবে। আমি আসলে ছবি সাধারণত আমার ছবি তোলার মানে অভ্যাস নাই, আমি ছবি তুলি না। আজকে উঠায়েন ভাইয়া, আজকে একটু উঠায়েন নাহিদ ভাই। দেখেন স্ক্রিন শেয়ার হয়ে গেছে, এই পিসিতে আছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, एग्जांपल স্বরূপ এটাই ধরি। এটাও আপনি প্রফেশনাল ফুল ধরে, একেবারে হাস্য উজ্জ্বল একটা ছবি, কোট টাই পরে, সব দিক থেকে মনে হচ্ছে যে আসলে উনি কাজ পারে, যে একটা কনফিডেন্স নিয়ে আছে উনি আর কি। এটার আচ্ছা অনেকটা সিমিলার এটার মতো। তারপর এর আগেও আরো একটা ইমেজ দেখাইছিলাম, যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড সাদা বা যেমন এখানে গ্রে কালার, এই ধরনের দিলে ছবিটা হাইলাইট হচ্ছে। তাহলে ওই দিক থেকে এটাই থাকলো। আর নাহিদ ভাই, আমরা যেহেতু যারা যারা এদিকে এখনো করেননি, আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেহেতু আমরা পাতের কাজ জানি, আর এদিকে যারা পাতের কাজ করতে চান, ক্লিপিং পাত, মোটামুটি পাতের কাজ জি জানি, শুরুতে আমরা ক্লিপিং পাত নিয়েই গিগ তুলবো, আর তারপরে জি ভাই আমরা অবশ্যই। বিজনেস কার্ড বা এদিক থেকে যাব। তাহলে এখন দুইটা অপশন দিচ্ছি আপনাদের, যারা ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে যাচ্ছেন না, তারা ফাইবারে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক একইভাবে যারা মনে হচ্ছে যে ফাইবার আমি পারবো না, সেক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সারে কাজ করতে হবে। আর পিক বেস্ট সবার জন্য। আর আজকের ফ্রিল্যান্স ভাই, জি ভাই, ফ্রিল্যান্সারে তো মানে কিছু কিছু কন্টেস্ট করি, যখন কাজ করি তো কাজ করতে যায় যায় আটকাই যাই, বুঝছেন? এই জন্য ফাইবারে সাহস পাচ্ছি না, বুঝছেন না? আর যে ফ্রিল্যান্সারের তুলনায় ফাইবার কিন্তু অনেক বেশি করা। অলরেডি নিয়মগুলো আপনাদের কয়েকটা নিয়ম জি বলে জি, দিছি। আর খুবই কড়া, মানে সিটের যে কারণে অনেক মানুষ এখানে টিকতেই পারে না, বা নিয়ম মানতে হয়, যদিও টাইম দেওয়া থাকে 2 দিন 3 আমি দিন। আমি বলি, এই 2 দিন আমার ক্ষেত্রে বলি, আমার কিন্তু দুইটা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে শুরুর দিকে। সেক্ষেত্রে আমাকে ভেরিফাই চাইনি, যার কারণে আমার ভোটার আইডি কার্ড এখনো আমার নামে অ্যাকাউন্ট টিকে আছে। ফাইবার কিন্তু দুইটা অ্যাকাউন্ট, আমার নিজেরই দুইটা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। তখন তো ফাইবারে এত নিয়ম আমি জানতাম না, যে যেমন করে বলছে সেভাবে কাজ করছি। আমার নিজেরই ফাইবারে দুইটা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। ভাইয়া জি আপু বলেন। আমার প্রেজেন্টটা দিয়ে দিয়েন, আমার মোবাইল অফ চার্জে লাগাইছি, আচ্ছা ঠিক লেফট আছে, নিতে এই যে হবে। দিয়ে দিচ্ছি আমি। তাহলে 782 থেকে অমিতাভ সরকার ভাই আছেন? নাহিদ ভাই আছেন? জি ভাই আমি আছি। তন্নি দাস আপু আছেন? জি ভাইয়া। আঞ্জুমারা আপু আছেন? তারপরে সুলতান রাজিয়া আপু আছে? ছিলেন কি উনি? তন্ময় দত্ত ভাই? কেয়া আপু আছেন? ভাইয়া আমারটা দিছিলেন তারেক ভাই আছেন? আপনি কত নাম্বার আপনার? 12। 12 নাম্বার। সুলতানা। সুলতানা রাজিয়া আপু প্রেজেন্ট। নূর মোহাম্মদ ভাই আজকে উনি মেইন ফাইবারের যে ক্লাস নিয়মগুলো এটা না করলে মিসিং করবে, না হলে ফাইবারের আইডি ডিসেবল হয়ে যাবে। আখি আপু আজকে নাই। মোহাম্মদ হায়দার আলী ভাই উনি আছেন। জেসিনা রশিদ আপু আসি আছেন? ভাইয়া। জি। রশিদ আপু আছেন। তারপর হচ্ছে আবিদ দাস ভাই আছেন। আচ্ছা 782 থেকে কারো মিসিং গেছে কি? ঠিক আছে, এবার হচ্ছে জিডি 11। আজকে কি দীপু ভাই আছেন? শুরুর দিকে উনি মনে হয় ছিলেন, দেখছিলাম। এখনো আছেন ভাই? ওকে। আলাইন ভাইকে দেখিনি আমি। রুবেন মিয়া ভাই আছেন, তবে পরে আসছেন। ফেরদৌসী আপু আছেন। কামরান ভাইকে দেখিনি। আর এদিকে রকন ভাই আছেন। কামরান ভাই আছেন মনে হয়, এখন নাই। ওকে, তাহলে ওনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। কারো মিসিং? আমার বুঝো স্যার। আপনারটা দিয়ে দিচ্ছি আমি, এই যে।
ওকে ঠিক আছে, তাহলে ছুটি, ভালো থাকেন সবাই। আর যেটা জি বললাম থ্যাংক ফাইবার ইউ দিক ভাই। থেকে, নিয়মগুলো আরেকবার নিচ থেকে আপনারা পড়ে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম